ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন এ দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান, জান আমি তোমাকে অনেক ভালোবাসি। প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয়ই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা আচ্ছা, কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা? চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসা, আমাদের বাংলাদেশ। সবাইকে আমাদের আজকের এই আয়োজনে অনেক ভালোবাসা, দারুণ ভালো লাগার সাথে স্বাগত জানাচ্ছি ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশে। যেই ভালোবাসার বাংলাদেশে আপনারা যখন উপস্থিত হন, বৃহস্পতি শুক্রবারের এই সন্ধিক্ষণ 11টা বাজলেই আপনাদের ভালোবাসার কারণ হওয়ার জন্য, ভালোবেসে আপনারা আমাদের সাথে কানেক্টেড হবেন এই আশায়, ভালোবেসে আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশায়, সবসময় প্রতি বৃহস্পতি শুক্রবারের সন্ধিক্ষণে। সমস্যা যতই থাকুক না কেন, ডেল্টা ভ্যারিয়েন্ট যত বেশি সমস্যার উদ্রেক করুক না কেন দেশের প্রেক্ষিতে, মানুষের সাথে স্পেশালি একটু নিঃশ্বাসের জন্য যে পরিমাণ কষ্টই মানুষের মধ্যে থাকুক না কেন, লকডাউন, শাটডাউন, বিভিন্ন রকমের পরিস্থিতির থ্রু দিয়ে আমরা যাচ্ছি পুরো বাংলাদেশ। তারপরও আপনাদের ভালোবাসা, আপনাদের টান, আপনাদের মহব্বত, যদি অনেক দূর থেকে আপনাদের কাছে ফিরে আসি, অনেক দূর, স্পেশালি অনেক দূর থেকে আমাকে বারবার ফিরে আসতে হয়, সমস্ত রকমের ঝামেলা, বিপত্তি, বাধা, কষ্টকে, সমস্ত কিছুকে এড়িয়ে গিয়ে শুধুই আপনাদের সাথে রুবরু হওয়া, আপনাদের চোখে চোখ রাখা, আমার এই মাইক্রোফোন, আমার এই কণ্ঠস্বর, আমার এই আকুতি আপনাদের কাছে পৌঁছে দেয়া, এবং সেই সাথে আপনাদের সমস্ত কথা এই হেডফোন দিয়ে শোনা, এবং সমস্ত কিছু ভালোবাসার বাংলাদেশের স্টুডিও থ্রু দিয়ে হৃদয়ঙ্গম করা, সেটা আমার জন্য দারুণ এক প্রাপ্তি পুরো জীবনে। আমি জানি না যে স্রষ্টা কবে আমার জন্য নির্ধারণ করেছেন যে এতেশাম ইউ জাস্ট কুইট, তোমাকে ফিরে আসতে হবে আমার কাছে। আমার হয়তো বলার মতো কিছু থাকবে না ফিরে যাওয়ার জন্য, বাট সন্তুষ্টির জায়গা একটাই থাকবে যে একটা স্টুডিও ছিল, যে স্টুডিওতে ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশের থ্রু দিয়ে আমি বহু মানুষের সাথে কানেক্টেড হতাম, বহু মানুষকে ভালোবাসার বার্তা পৌঁছে দিতাম, যেখানে কোনো রকমের ফেক, কোনো রকমের ভলগার কোনো কিছু, নোংরামি কোনো কিছু রিপ্রেজেন্টেশন হয়নি। শুধুই মানুষের ভালোবাসার কথা বলেছি, শুধুই পারিবারিক বন্ধনের কথা বলেছি, সামাজিক বন্ধনের কথা বলেছি, বাবা মার প্রতি প্রচণ্ড রকমের ভালোবাসা এবং শ্রদ্ধা আকুতির কথা জানিয়েছি, ভাই বোনের প্রতি যে প্রচণ্ড রকমের কানেক্টিভিটি থাকতে হয় সে রিপ্রেজেন্টেশন হয়েছে এই প্রোগ্রামে। ভালোবাসার মানুষগুলো কেউ যেন কারো হাত ধরে কষ্ট না পায় সে কথা বারংবার উপস্থাপিত হয়েছে। যখন একজন স্বামী স্ত্রী অথবা স্ত্রী স্বামীকে পর করে দিয়ে চলে যায়, তখন কী পরিমাণ দীর্ঘ নিঃশ্বাস প্রত্যেকটি মানুষকে কতটুকু পেছনে ফেলে দেয় সে কষ্টের কথা বারংবার উঠে এসেছে। আমি বারংবার মানুষকে প্রলুব্ধ করেছি যে দেখো, ভালোবাসার চাইতে ইম্পর্টেন্ট কিছু নাই, মহব্বতের চাইতে ইম্পর্টেন্ট কিছু নাই, ইশক পৃথিবীর সবচাইতে ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস। আমি কাব্য করেছি যে তোমার হাতে হাত রেখে আমি স্বপ্ন দিই পারি, বরাবরের মতো আমি হাতের লাটাই, কিন্তু জান তুমি তো সেই দূর আকাশের ঘুড়ি। তুমি জানো কিনা জানি না, প্রতিদিন এই প্রকৃতি নিত্যরতন নতুন রূপে সাজে, কারণ তুমি আমি দেখব বলে হাত বাড়ালেই উথাল পাথাল জ্যোৎস্না আমাদেরকে দেখে মুচকি হাসে, কারণ তারাও জানে দারুণ এক ভালো লাগায়, অসম্ভব ভালোবাসায় তার সাথে ভাসবো বলে নিরন্তর ছুটে চলি আমি তোমাকে একটা স্বপ্নের ঘর দেব বলে, যার চুরি যাওয়া আলোতে ব্যালকনিতে বসে তোমার বাড়িয়ে দেওয়া তায়ে চায়ের কাপে দেব তৃপ্তির চুমুক। জান আমি স্টিল কনফিউজড যে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি নাকি তার চাইতে বেশি শ্রদ্ধা করি, আর এই দুবিধা সবসময় আমার মনে মনে চলে, কারণ তুমি আমার ভবিষ্যৎ গর্বিত সন্তানের মা বলে। এভাবেই সবসময় আমি প্রলুব্ধ করতে চেষ্টা করি, ভালোবাসার বারোটা আপনাদের সামনে নিয়ে আসি, বারংবার ভালোবাসার কথা বলি,
যাতে করে আপনারা পরস্পরকে ভালোবেসে ভালো থাকার চেষ্টা করেন। হ্যাঁ, মানুষের ফিতরত, মানুষ সবসময় চায় যে এই দৃশ্যমান ভালোবাসার বাইরে গিয়ে অন্য কোনো ভালোবাসার হাতছানিতে নিজেকে ভাসিয়ে দিতে, সেখান থেকে কিভাবে নিজেকে ফিরিয়ে নিয়ে আসা যায়, সে সাথে আপনাদেরকেও ফিরিয়ে নিয়ে আসতে যত রকমের কমিউনিকেশন করা লাগে ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 স্টুডিও থেকে করা হয়। সব কিছুর মূলে একটা তথ্যই সবসময় আপনাদের কাছে আমরা কনভে করি, যে নিজের পরিবার, বাবা মা, সন্তান, নিজের প্রিয়তমা স্ত্রী, এর চাইতে ইম্পর্টেন্ট কিছু নয়। নিজের ভাই বোন, নিজের ব্লাড, এর চাইতে ইম্পর্টেন্ট কিছু নয়। চলুন সব কিছুর ঊর্ধ্বে রেখে পারিবারিক এই বন্ধন, সামাজিক এই বন্ধনটাকে আরেক দফায় রিফ্রেশড এবং রিপেয়ার করি, যাতে করে আমাদের কষ্টের কারণ না হয় আমাদের কাছের মানুষজন। এই বারোটায় আমরা নিয়ে আসি। তাই বলছিলাম যে স্রষ্টার কাছে বলার মতো একটা জিনিসই থাকবে, যে স্রষ্টা, যে মানুষ হিসেবে তুমি পৃথিবীতে পাঠিয়েছো, সে মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট সম্পর্কগুলো, সে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোকে নিয়ে আমি বারংবার কথা বলেছি, যাতে করে মানুষ পরস্পরকে ভালোবেসে ভালো থাকে। তার বদলতে তুমি যদি পারো আমার সমস্ত গুনাহ মাফ করে দাও, তারপরে স্রষ্টা যে ফায়সালা সেটি হয়তো আমি মেনে নিব। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাপ্তি এই জীবনে যতদূর পথ আমি এতে সামনে এসেছি। তো আজকেও তার ব্যত্যয় হচ্ছে না। স্পেশালি ঢাকা FM 90.4 ভালোবাসার বাংলাদেশ আজকের অতিথি আমাদের সাথে উপস্থিত। দারুণ ভালোবাসা, অসম্ভব ভালো লাগা, চরম শ্রদ্ধার সাথে অলরেডি সাধারণত অফেয়ারে কথা হয় না, কিছুক্ষণ কথা হয়েছে তার সাথে, সর্বখানেক সব মিলিয়ে হয়তো মিনিট খানেক, তাতে যতটুকু বুঝেছি আজকের অতিথি আশিক, যিনি পারিবারিক বন্ধনে আর সামাজিক বন্ধন যেসব কথা বলছিলাম তার চমৎকার একটা এক্সাম্পল, দারুণ এক সার্থক উদাহরণ আপনাদের সামনে উপস্থিত। এবং আমি চাইবো যে আপনারা খুব মনোযোগ দিয়ে আশিকের গল্পটি, জীবনের গল্পটি শুনুন এবং তার সাথে নিজের জীবনটাকে এই ক্যানভাসে মিলিয়ে দেখুন যে সত্যি আমরা কেমন আছি আর আশিক ব্যক্তি মানুষ হিসেবে কেমন, সেই জিনিসটা দেখবার দারুণ একটা সুযোগ আজকের এই অনুষ্ঠান। আশিক, অনেক শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি আপনাকে ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এর আজকের প্রোগ্রামে। আসসালামু আলাইকুম, আমি আশিক আজিজ। আমি AIB থেকে 2012-এ ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি ট্রিপলিতে। দেন আমার বিজনেস লাইফ, এখন বর্তমানে আমি DIU ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে EMBA করতেছি। পাশাপাশি আমি বিজনেস করি। আমি ইন্ডিয়ার লার্জেস্ট ব্র্যান্ড লালকেল্লা অথরাইজ ডিলার বাংলাদেশের, সাথে আমার একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে। এর থেকে আমার লালকেল্লা তো অনেক প্রমিনেন্ট ব্র্যান্ড, চাল, জি, বাসমতি চাল, সেটার বাংলাদেশ অথরাইজ ডিলার, গ্রিন বাংলাদেশের সোল এজেন্ট, গ্রিন বাংলা ডিস্ট্রিবিউশন আর MS আশিক আজিজ। ওকে, এবং সেই সাথে আপনার একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, আমরা ফ্রেন্ডরা মিলে খুলেছি, হেডরন কেমিক্যালস লিমিটেড। উদ্যোক্তা হিসাবে এত অল্প বয়সে অনেকগুলো কাজের মধ্যে নিজেকে জড়িয়েছেন, দিস ইজ রিয়েলি গুড। আশিক, শুনবো আপনার জীবনের কথা। আমার ফ্যামিলি মেম্বার, আমার বাবা, আমার মা, আমরা 2 ভাই 1 বোন। আমি আমার ফ্যামিলির সবচেয়ে বড় ছেলে। আমার সেকেন্ড হলো আমার ছোটো ভাই আশফাক আজিজ, আমার বোন আফরা আজিজ, ও সবার ছোট। আমার বাবার নাম হলো আজিজুল হক, উনি ব্রাউন বাই চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট, FBCI সাবেক ডিরেক্টর। আমার মা হাউস ওয়াইফ, উনি ঢাকা ভার্সিটি থেকে আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন। আমাদের পরিবারের যদি গল্প বলতে হয়, আমাদের খুব সুন্দর একটা পরিবার। আমরা 5 জনের যে পরিবার বলে। ছোটোবেলার থেকে আমি বড় হয়েছি ঢাকাতে। আমার জন্ম হলি ফ্যামিলি হসপিটালে। আপনার গ্রুমিং তো খুব ভালো হওয়ার কথা। বাবার কথা বলছিলেন, FBCCI এর ডিরেক্টর এবং ব্রাহ্মণবাড়িয়ার প্রেসিডেন্ট চেম্বার অফ কমার্সের। মায়ের কথা বলছিলেন ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা। জি। সো গ্রুমিং, পারিবারিক পরিমণ্ডলে আপনার গ্রুমিংটা অনেক অনেক দারুণ হয়েছে বলেই আমরা ধরে নিতে পারি। জি, তারপর? জি, আমি খুব বলে না যে আলালে ঘরে দুলালের মতো করে বড় হয়েছে। আমার বাবা মা আমাকে হিসেবে বড় করেছে আমাদের ফ্যামিলিতে। আমাদের 5 জনের পরিবার, এর ভিতরে আমার ঢাকায় বড় হওয়া কারণ হলো আমাদের ব্রাউনবাড়িয়াতে আপনার পলিটিক্যালি পরিবেশের কারণে আমার বাবা আমাকে ব্রাউনবাড়িয়াতে বড় করেন। উনি আমাকে জন্মের পরে আমি হলি ফ্যামিলিতে হওয়ার কারণে আমার আঙ্কেলের বাসা ছিল কাকাশিয়ান গুলফিশিয়ান, যেটা হলো আপনার অফিসার্স ক্লাবটা ঠিক উল্টা সাইডে সচিব পাড়া। আমার বড় আঙ্কেল উনি সরকারি চাকরি করতেন। দেখা গেছে জন্মের পরে থেকে কিছুদিন ওখানে থাকা, তারপরে ব্রাউনবাড়িতে থাকার পরে 94-95 দিকে আমার বাবা আমাকে ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকায় শান্তিনগরে আমরা থাকায় স্টার্ট করি। শান্তিনগরে আমাকে প্রথমে ভর্তি করা হলো উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ভর্তি হওয়ার পরে ওখানে আমি ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করি। সেখান থেকে আমার বাবা মা দুষ্ট হওয়ার কারণে নিয়ে যায় স্কুল অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ কোডাতে, যেটা সোডা কোডা, যেটা ধানমন্ডিতে অবস্থিত। সেখান থেকে আমি ম্যাট্রিক ইন্টার কমপ্লিট করি। দেন আমি আমার ইউনিভার্সিটি উইজলের তো ফুল ফ্লেজ এটা ইংলিশ মিডিয়াম, না বাংলা ইংলিশ দুটি ছিল। আমি বাংলা মিডিয়ামে পড়তাম, ইংলিশ ভার্সন আছে, ইংলিশ মিডিয়াম আছে ইংলিশ ভার্সন। কোডাতে সোডা কোডাতে, জি ওখানে নিয়ে আসলো। বেসিক্যালি আমার ছোটো ভাইকে আপনার ভর্তি করানো হয়েছে ধানমন্ডিতে। তখন দুজনের সুবিধার্থেই কোডা সোডাতে আপনার ইংলিশ বাংলা ভার্সন ইংলিশ মিডিয়াম থাকার কারণে আমার বাবা ঠিক করলো যে দুজনকে একই স্কুল কলেজে নিয়ে আসি। সেই বাই দিস টাইম এই জায়গায় আমাকে নিয়ে আসলো। আমার ছোটো ভাই আমার সাথে কোডা সোডাতে আপনার কত বছরের গ্যাপ আপনাদের? আমাদের গ্যাপ হলো 5 বছর, ঠিক 5 বছরের গ্যাপ, 4 বছর 11 মাসের গ্যাপ। আমার পিঠাপিঠি ভাই ভাই, হ্যাঁ বলা যায়। আমরা একই বিছানাতে আপনার বড় হওয়া, এখন একই বিছানাতে আমরা বড় হয়েছি। আমাদের যদি বলেন শৈশবকাল একসাথে কাটানো। আমার ছোট বোন আমার থেকে 14 বছরের ছোট, কিন্তু ও আমার থেকে মাত্র 4 বছর 10-11 মাসের ছোট। মানে দুই ভাই যতটুকু না ব্রাদার্স, হ্যাঁ আমরা একই রকম প্লেট, একই রকম খাওয়া দাওয়া বলেন সব কিছু একই সাথে। ও যেটা আমি যেটা খাচ্ছি ও সেটা খাচ্ছে, আমরা একই টাইপের বলে না যে ড্রেস আপ পরে বড় হওয়া, সেমই ভাবে করে আমাদের বড় হওয়া। ও আপনার কোডা সোডাতে আপনি ইংলিশ ভার্সনে ভর্তি হয়েছে, ও প্লে থেকে ভর্তি হয়েছে, আমি ক্লাস 6 থেকে এইভাবে করে ভর্তি হওয়া দুজন। আমাদের ধানমন্ডিতে খুব সুন্দর এরিয়া। ও বাই দিস টাইমে যখন ক্লাস 2-তে উঠলো তখন ও চলে গেল আপনার ইয়াতে ম্যাপলিস ইন্টারন্যাশনাল স্কুল, কারণ ওকে আব্বু ঠিক করলো যে আমি অথরাইজ ইংলিশ মিডিয়াম যেটাকে, ওটাও ধানমন্ডিতে, কারণ একই ইয়াতে আমরা গাড়িতে যাওয়া আসা করতাম। তো আপনার এই কারণে ও আব্বু বললো যে ও যখন ইংলিশ মিডিয়ামে গেল, আমি বাংলা মিডিয়ামে ছিলাম, ও যখন ইংলিশ মিডিয়ামে গেল তাহলে অথরাইজ মানে যেখানে আপনার এডেক্সেল বা সিস্টেমে পড়াশোনা হয় আমি সেখানে ওকে পড়াই। ও চলে গেল আপনার ম্যাপলিস ইন্টারন্যাশনাল। আমি কোডাতে আমার ম্যাট্রিক দেওয়া, ও হইল আপনার ম্যাপলিসের থেকে বড় হচ্ছে। এইভাবেই আমাদের চলতেছে। 2002 সালে দিয়ে আমার ছোটো বোন বাই বোন হলো। আমাদের এই শান্তিনগরে বড় হওয়া, কারণ আর বেসিক্যালি আমার জন্মের পর থেকে যদি বলেন আমি 96 থেকে এখন পর্যন্ত অবধি আমি এই শান্তিনগরেই থাকি। স্ট্যান্ড পয়েন্ট থেকে আমার লাইফ স্টার্ট। তারপরে শান্তিনগরে আপনি এখন থাকে হলে শেলটেক রহমান বিলাই। শান্তিনগরে বেড়ে ওঠা, কোমর পর্যন্ত পানি বলেন বলেন সব কিছুই মনে করেন যে আলো বাতাস শান্তিনগর। মানে অনেকে আমাকে বলে যে এখানে কি মজা পাও, মানে আপনি যেখান থেকে বড় হবেন আপনার স্কুল লাইফটা ওখানে কাটাইছি, তারপরে টিনেজার্সটা যেখানে আমরা মানে এখানে আমাকে বলতে মানুষ চিনে, আমাকে এখানে বলতে হয় না যে এটা এইরকম। আপনি যখন একটা নতুন এরিয়াতে যাবেন, কীভাবে থাকবেন, কী খাবেন, কেউ কাউকে হেল্প করে না। কিন্তু এখন আমাদের যে একটা বন্ধন, পাশে ফ্ল্যাটে কে আছে সেটাই আমরা জানি না। কিন্তু শান্তিনগর এইরকম যে ওই গলি দিয়ে হেঁটে গেল, পিসাবে গলিতে হেঁটে গেল, এ জানে যে আমি আশিক বা এই করতো সেই করতো। আমাদের কিন্তু আপনার 2007 সালের আগে বা 8 সালের আগে প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে কারেন্ট যেত। 2009 সালের পরে থেকে কমে যায়, কিন্তু ঢাকা শহরে কিন্তু তখন সবাই এলাকায় মহল্লাতে নেমে মানুষজন গল্প করতো। একটা এরকম গল্প। আমার রেসিডেন্সিয়ালের অনেকগুলো বন্ধু শান্তিনগরের ছিল। আচ্ছা। আমার স্পষ্টত এখন বেশি যার চেহারাটা চোখে ভাসতেছে সেটি হচ্ছে শৈবাল, আমেরিকায় থাকে এখন। তখন আমি ওর কাছ থেকে গল্প শুনতাম, এবং এই যে লাগাও, এই যে অ্যাটাচমেন্ট শান্তিনগরের এলাকার মানুষদের মধ্যে 90s-এ, আমি সেটা খুব স্পষ্টতই তখন জানি বা বুঝি। তখন হয়তো লিমিটেশন ছিল, কিন্তু ভালোবাসায় কোনো কমতি ছিল না শান্তিনগরবাসীর এই মানুষজনের। আমরা সবাইকে অলমোস্ট যারা শান্তিনগরের 90s-এর দিকে বড় হয়েছে সবাইকে চিনে। একদম তাই, জানে, মানে একজনকে চিনে না এমন না, দেখলে এখনও কেমন আছে অ্যাটলিস্ট জিজ্ঞেস করে। অন্য জায়গায় যেমন আমাদের এখন কী হয়েছে, অ্যাপার্টমেন্টের দুনিয়া হয়ে গেছে। একটা অ্যাপার্টমেন্টে 100টার উপরে ফ্ল্যাট হচ্ছে। আমার পাশের ফ্ল্যাটে কে থাকে না থাকে এটা কেউ কাউকে ঠিক করে চিনিই না। বলছিলেন যে আপনি আপনার ভাই একদম পিঠাপিঠি ভাবে একই রকম ভাবে একই গ্রুমিং একই রকম এনভায়রনমেন্টের থ্রু দিয়ে বড় হওয়া। ও খুব লাজুক প্রকৃতির ছিল। আমরা যেমন মনে করেন যে আমি আমার মতো করে ফেলতেছি একটা দুষ্টমি হোক ভালো কাজ নিজের মতো করে, ওকে আপনি যেটা কিছু করে দেন আম্মার অনুমতি নিত। ও আম্মুর ভীষণ ভক্ত। আম্মা যদি যে খেতে যেতাম, সাপোজ আমি একটা দাওয়াতে যাওয়ার পরে এমন আছে না যে খেতে বসলাম, আমি আমার মতো করে নিয়ে খাচ্ছি, ওকে যতক্ষণ পর্যন্ত আম্মা উঠায় না দিচ্ছে আম্মা দাও। ওর ভিতর আশফাক, আমার ছোটো ভাইয়ের নামটা বলি, আশফাক আজিজ, ও
ওর একটা এইরকম স্বভাব যে আম্মু যেটা বলবে, আম্মু যদি বলতো না, মানে ও মানে বলে না যে একটা ফ্যামিলিতে ছেলে কমান্ড ফর মাদার থেকে ও আম্মারে, আমরাও মায়ের নাওটা বলতে যা বোঝায়। হ্যাঁ, ও কিন্তু নরমালি কিন্তু দেখছি আমরা যে বড় ভাইটা একটু স্ট্যাবল, একটু ধীরস্থির হয়, মেজোটা আমার মতো ফটকা হয়, কিন্তু এক্ষেত্রে উল্টা হয়েছে আর কি। এক্স্যাক্টলি। ওকে, আশফাক বরং অনেক ধীরস্থির এবং অনেক অবিডেন্ট, এবং সেই ক্ষেত্রে আপনি একটু দুষ্টমির মধ্যে ছিলেন আর কি। জি, ওকে। তারপর 2006 আমি ম্যাট্রিক পাস করি সোরাকোটার থেকে। দেন তারপর আমি ভর্তি হয়ে যাই হইলো আপনার আবার কোটাতে, ঢাকা কমার্স কলেজে আমি প্রথমে ভর্তি হয়েছি। আমার কী হলো, সায়েন্সের থেকে আমি GPA 4 যখন পেলাম তখন মনে হলো যে একটু কমার্স পড়ি, কারণ কি আমার হঠাৎ মনে হলো যে কমার্স মনে ইজি হবে। দেন আমি ভর্তি হইলাম ঢাকা কমার্স কলেজে। ভর্তি হওয়ার পরে কমার্স কলেজে 1 সপ্তাহ ক্লাস করার পরে সাইমা ফারুকি ম্যাডামের খুব সুন্দর বিহেভিয়ারের পরে থেকে আমার আর কমার্স পড়ার, কারণ কি যাই পরে হিসাব বিজ্ঞানের টার্মস বলতেছে এগুলো হলো মাথার উপর দিয়ে যায়, খালি উপর দিয়ে যায় না, ডেবিট আর ক্রেডিট যাই বলি ক্লাসে খালি ডেবিট আর ক্রেডিট বলে, এই বলে সেই বলে, খালি কমার্স কলেজের কথা বলছেন? হ্যাঁ, ঢাকা মিরপুরে কমার্স কলেজ। আমি 7 দিনের, হ্যাঁ অবভিয়াসলি কমার্সে আমি একটু পুরো এক্সপেক্টেশন বই, খুব ভালো কলেজ, কিন্তু আমি সায়েন্সের স্টুডেন্ট হওয়ার কারণে, কারণ কি ডেবিট আর ক্রেডিট বলে মনে হইতেছে আপনার কলেজ তো মোস্ট অফ দ্য টাইম সেরা কলেজ হয় বাংলাদেশে। হ্যাঁ, আমি তখন আপনার ঢাকা কমার্স কলেজে চান্স পাই। এখন যাই বলে সব ডেবিট আর ক্রেডিট বলে, দেখি আমার মাথার এদিক দিয়ে যায় জাবেদা মানে আমার কোনো ট্রামসে হচ্ছে না। 1 সপ্তাহের ভিতরে আমি আমার বাবাকে জানাই যে আমি কলেজে থাকবো না, আমার এখানে মিলতেছে না, আমি সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সে ব্যাক যাই। আব্বা বললো তোমাকে আগেই বলা হয়েছে তুমি কি করবা, তুমি বললা যে কমার্সে যাবা। বাই দিস টাইম আমি আমার কোটাতে আমার টিচাররা অনেক ছোটবেলা থেকে পড়ার কারণে তারা আমাকে খুব আদর করতো, তার সাথে কথা বলছি, বললো যে তুমি ট্রান্সক্রিপ্ট উঠাই নিয়ে এসে আবার কমার্স থেকে সায়েন্সে আসার জন্য প্রথম 15 দিন একটা সময় থাকে, সে ব্যারিয়ারে আমি চেঞ্জ হয়ে চলে আসছি। আমি ইন্টারমিডিয়েট পাস করতে করতে আশফাক ম্যাপলিপসে, আপনার ছোট ভাই, হ্যাঁ ম্যাপলিপসে পড়াশোনা করে। ম্যাপলিপসে পড়াশোনা করতে করতে ওর ও লেভেল চলে আসে। আমার ইন্টার পাস হয়ে গেছে 2008 সালে আপনার কোড়াসোড়ার থেকেই। সে বছর ব্যাপক হার্ড কোশ্চেন হইল আমাদের 2008 সাল, কারণ হইলো আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট ক্ষমতায়। কোশ্চেন মনে করেন যে সেই লেভেলে, সায়েন্সের যে লেভেলে গণতান্ত্রিক ডিক্টেটরশিপ টাইপ, এক্স্যাক্টলি। এবং ল্যাব পরীক্ষায় এ যাবৎকাল আগে শুনছি ল্যাব পরীক্ষা দিতে যাবেন কোনো সমস্যা নাই, কেমিস্ট্রির যে লবণ টবণ এগুলো বলে দিবে মামারা আছে, এই আছে, সেটা হবে, এটা হবে, ওইটা হবে, সেটা হবে। কিন্তু আমার কলেজের টিচাররা বলতো দেখা যাও, কারণ কি যে পরিমাণ আমাদেরকে করেছে বল দেখা যাও, কারণ কি কেয়ারটেকার গভর্নমেন্টের পরীক্ষা। কেউ তো লবণ টবণ যে জানছে সেই খালি অ্যান্সার দিতে পারছে, না হলে অ্যান্সার দেওয়ার কোনো উপায় নেই। ইন্টারমিডিয়েট পাস হবে বাই দিস টাইম আশফাকও 8-9-এ পড়ে। তখন 8 যখন আসলো, তখন 8-9 মানে ও যখন 8-9-এ আসলো তখন ডিসিশন নেওয়ার পালা হইলো। ও বলতেছে যে ভাইয়া আমি প্রাইভেট থেকে পরীক্ষা দিই। আমি বললাম ম্যাপলিপসে থেকে বলে কি 9-10 2 বছর পরে আমি ও লেভেল দেওয়ার থেকে 1 বছরে ও লেভেল দিতে পারবো যদি প্রাইভেট থেকে দিই। আব্বা জিজ্ঞেস করলো প্রাইভেটকে, আমি তো স্কুলে ভর্তি করলাম। আমি বললাম যে আপনার এটা প্রাইভেটলি দেওয়া যায়, এখানে হইলো ম্যান্ডেটরি না, আমাদের যেমন বাংলা মিডিয়ামে ম্যান্ডেটরি যে আমাকে স্কুলে আন্ডার থেকে পাস করতে হবে, ওখানে কোনো স্কুলের নাম লেখা থাকে না। আপনি এডেক্সেল থেকে নিলেন না ক্যামব্রিজ থেকে সার্টিফিকেট নিলেন, সেটা লেখা থাকে। আমাদের এখানে যেমন লেখা থাকে আপনি কোন স্কুল থেকে পাস করছেন এমন না। বাই দিস টাইম ওর আবার একটু পরীক্ষার ভীতি আছে, ওই স্টুডেন্ট খুব ভালো কিন্তু পরীক্ষার ভিত্তি আছে। ও লেভেল ও মোটামুটি করে পাস করলো। আমি জানিও যে মানে স্টুডেন্ট সে মানে রেজাল্ট হলো না, কারণ ও পাস করলো। ও লেভেল পাস করার পরে আব্বা বলতেছে ওর লেভেলের রেজাল্ট খুব ভালো আসে না আশিক, ও যে ইয়াতে। আমি আব্বু প্রাইভেটেই করুক, বলে না এ লেভেলের জন্য কোন জায়গায় ভর্তি, আমি ভর্তির দরকার নেই, এভাবে করে করুক। বাই দিস টাইমে আমি 2012 সালে ইউনিভার্সিটিও পাস করে ফেলছি। ওর লেভেল শেষ, আমার ইউনিভার্সিটি শেষ। ও এ লেভেলে ভর্তি হলো। এ লেভেলে ভর্তি হওয়ার পর এ লেভেলের প্রথম দিল, ওর খুব বাজে হলো। এ লেভেলে প্রথম সিটিংয়েও বসে ওর খুব বাজে হলো। আমি বললাম ভাইয়া তুমি তো সব পারো, ওকে আমার পড়াইতো, আমার ভার্সিটির এক ছোটো ভাই পড়াইতো নাফিস, ও পড়াইতো। ওর নলেজ সেন্স খুব ভালো, বাট পরীক্ষা ভীতিটা, পরীক্ষা ভীতি। রেদওয়ান স্যার আছে, ওনার কাছে ও সবচেয়ে বেশি পড়ছে। রেদওয়ান ভাই খুব, ওনার ওয়াইফ দুজনেই টিচার, এবং তারা খুব ভালোবাসে আশফাককে যখন ভালোবাসে, এমন ওরা বলতেছে আশফাক আমার অনেক স্টুডেন্ট থেকে খুব ভালো জানে, ওর বেসিক এত স্ট্রং যেটা স্ট্রং অন্য কাউর না।
আশফাক পরীক্ষার ভীতি তুমি সারা পরীক্ষা দাও, কিন্তু ওর ওই পরীক্ষার ভীতিটা রয়ে গেছে। ওই স্টুডেন্ট মানে ওর এত সুন্দর ক্লিয়ার ওর নলেজ, মানে ম্যাথমেটিক্যাল নলেজ বলেন, সায়েন্স নলেজ বলেন, কিন্তু অনেক আছে না যে পরীক্ষা হলে যে ডেলিভার হইতে পারে না, সেই রকম। আমার আশফাকের ছোটবেলায় একই বিছনার থেকে বেড়ে ওঠা, মনে করেন ফোবিয়া থেকে কোনোভাবে বের হতে পারছে না পরীক্ষার যে ফোবিয়া। আশফাকের আমি আরেকটু চাইল্ডহুড কাহিনী বলি। আমরা একই বিছনাতে শুইতাম। আমার যদি কোলবালিশ, আমরা কোলবালিশ ইউজ টু দুজনই, আমার কোলবালিশ সেম লাগলো, ওর কোলবালিশ সেম লাগলো। আমরা দুইজন মনে করেন খাটের মাঝখানে রেখা টানতাম যে আমাকে এতটুক, তোর আমার এলাকা, যেভাবে করে টানে। ওর সাথে কিন্তু আমার এই 4 বছর 10 মাস 11 মাসে পার্থক্য কারণে বয়সে এরকম মেয়ে। যেমন আমার প্লেটটা যে এরকম স্টিলের, মেলামাইনের প্লেট আগে ছোটোবেলায় খেয়াল করছে নাকি, দুটা এমন থাকতো ইন্ডিয়ান স্টাইলের, কিছু খুব জনপ্রিয় হয়েছিল, চাইনিজ জাপানিজ প্লেসমেন্ট, এরকম সেম আমি যদি 2 পিস মুরগি খাই, ও 2 পিস মুরগি হবে, সেম এবং আমরা দুজন একটু মাশাআল্লাহ একটু হেলদি দেখতে পাই, যেরকম কিউট ছিলাম। আমার আশফাককে দেখে সবাই আসতো, মানে গাল ধরতে আসতো। বেসিক্যালি আমার গাল ধরার কারণে আমার আব্বা খুব রাগ করতো। আমার আব্বা খুবই রাগ করতো যে আমার ছেলেদের গালে হয়ে ধরে কী কারণে। আশফাকের একটা বৈশিষ্ট্য ছিল এইরকম যে আমাদের আশফাকের কান ছিল হাতির কানের মতো। হাতির কানটা দেখছেন একটু ডিফারেন্ট, যেমন ওর কানটা ছিল ডিফারেন্ট। যেই ওর খেয়াল করতো, যারা খুব ক্লোজলি ওরে দেখে খেয়াল করতো, বলতো তোমার তো হেয়ারটা হাতির কানের মতো। সেটা সবাই বলতো। হেয়ার আমরা দুজনই হয়ে করে বেড়ে ওঠে একই, মনে করেন এই বললাম যা কিছু আছে, ঘুমানোর থেকে আরম্ভ করে যেটাই করি, তর্কাতর্কি হোক, মানে রেসপেক্টেড যখন লাগালাগি হয় তুই তাই, একই ফ্যামিলি থেকে বড় হয় আমরা, যে একই রকম ড্রেস আপ করে বড় হওয়া, একই রকম করবো, যেখানে ঘুরতে যাওয়া, দুজনে একসাথে যাওয়া। আমার ফুপির বাসার কাছে, আমার রাস্তার এই পারে এক ফুপি থাকে, আরেক ফুপি শান্তিনগর মোড়েই থাকে, এরকম কাছাকাছি হইলো আমরা সব একসাথে যাই, আমাদের ফ্যামিলিতে সবাই একসাথে চলাফেরাইয়া। এর বাই দিস টাইম আমার ভার্সিটি শেষ, ওর ও লেভেল শেষ, ও এ লেভেল পরীক্ষা দিচ্ছে 2014। ওর পরীক্ষা ভীতির কারণে ওকে আমি বারবার বুঝাতে চেষ্টা করি। ওর এ লেভেল মোটামুটি ও পাস করলো। সব ভার্সিটিতে, প্রাইভেট ভার্সিটিতে ও অ্যাপ্লাই করতে পারতেছে না, কারণ হইল সি এর নিচে আসলে অনেক সি আসলে অনেক ভার্সিটিগুলো তারা অ্যাপ্লাই নেয় না। 2.5 স্টুডেন্ট, সেটা কোনোভাবে এক্সপেক্টেড না। বাই দিস টাইম ও আমাকে, আমি বললাম তুমি এআইবিতে ভর্তি হলে বলো, আমি ভর্তি করাই দিচ্ছি। আমি তো এআইবিতে পড়াশোনা করছি, এআইবিতে আমার খুব ভালো আছে, তুমি পরীক্ষা দিলেই পারবা তুমি। ও বললো তুমি এআইবিতে পাস করছো, আমি যদি এআইবিতে ভর্তি হই আমার মুভমেন্ট তুমি নিয়ন্ত্রণ করবা। আমি কি করতেছি না করেছি, কারণ তোমাকে সবাই চিনি, এআইবিতে তুমি নিয়ন্ত্রণ করবা। কারণ আমি এআইবির হয়ে ক্রিকেট খেলতাম, সাকিব আল হাসানও আমাদের এআইবি থেকে, আমাদের ন্যাশনাল ক্রিকেট বোর্ডের সাথে এআইবি হইলো আপনার এডুকেশন পার্টনার, বাংলাদেশ ক্রিকেট টিমে এডুকেশন পার্টনার হলো এআইবি। তখনও আমাকে বললো যে না, আমি আইইউবিতে অ্যাডমিশন টেস্ট দিছি, আমি চান্স পাইছি। ও 2015 সালে ভর্তি হইলো, আইইউবিতে ভর্তি হইলো। আমি বাই দিস টাইম 2012 পাস করে বেরোনোর পর বিজনেস স্টার্ট করলাম। এই পাস করে বেরোনোর 3-4 মাস আগে থেকে বিজনেস স্টার্ট করলাম। ও তখন হলো লেভেলস পাস করে, আমি হইলো ও এখন ভার্সিটিতে ভর্তি হলো। ভর্তি হওয়ার পরে ওরে আমি বললাম দেখ ভাই কী পড়বি তুই? ও বললো আমি কম্পিউটার সায়েন্স পড়বো। আমি বললাম শিওর তো তুই কম্পিউটার সায়েন্স পড়বি, তোর তো রেজাল্ট ভালো না, না সেই না। তখন বলতেছে যে আমার বেসিক তুমি রেদওয়ান স্যারে জিজ্ঞেস করো। রেদওয়ান স্যার ওকে খুব ইনিশিয়াল করে আমার সাথে কথা হইলো যে না ও পারবে। ওর বেসিক্যালি অনেকের পরীক্ষা ভীতি থাকে। আমাদের লাইফ খুব সুন্দর চলতেছে। তখন হলো আমার কি বলে ফ্যামিলি খুব আমার ছোট বোনটাও বড় হচ্ছে, এদিকে ও বড় হচ্ছে, ও ব্যালেন্স লাইফ, ও আইডিয়াল স্কুলে পড়ে। আমার আম্মাকে এভাবে করে বলি, হ্যাঁ তখন হলো বলতাম ও যখন ভার্সিটিতে পড়তে, তোমার এক ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করছে এবির থেকে, এক ছেলে কম্পিউটার সায়েন্স পড়তেছে। হ্যাঁ আমি ট্রিপল কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তেছে, আর আইডিয়ালে পড়তেছে। তুমি তো মনে করো সোনাই সোহাগা। তোমার কেউ জিজ্ঞাসা, আম্মা বলে হ্যাঁ তারা কী রেজাল্ট করছি এই করছি। আমার মা আবার মনে করেন কুমিল্লা বলে স্ট্যান্ড করা, ম্যাট্রিক ইন্টার দুটোই তার স্ট্যান্ড করা। সে ইজ এ ভেরি গুড স্টুডেন্ট। সে তখনই আপনার 96-এর আগে স্ট্রাকচার HSBC ব্যাংক ছিল, তখন ওখানে তার জব হয়েছে। সে জব করবে না বলে, আমার বাবা জব করতে দিবে না বলে সে জবে জয়েন করে নাই। দ্যাটস মিন সে খুব তখন বলে কী রেজাল্ট করলে সেই।
গভর্নমেন্টে পড়লি না এই কথা। আমি কই দেখো তোমার 2 ছেলে কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে পেরেছে, মেয়ে ইয়াতে আইডিয়ালে পড়ে, মাশাআল্লাহ খুব ভালো, ও 5 আর 8-এ আপনার আমার ছোটো বোন ইয়া পাইছে, আপনার কি বলে সমাপনী পরীক্ষায় আপনার 5 পাইছে। আমি সবাই আমাদের 2014 সাল 15 সালে হঠাৎ আমার চাইনিজ যে আমরা বলি অ্যাক্রিলিক মনোমার, আমার হেড্রন কেমিক্যালস লিমিটেড যে বিজনেস, সেটা হলো অ্যাক্রিলিক মনোমার, যেটা হলো ট্রান্সপারেন্ট শিট তৈরি করে। বাংলাদেশে আমরা প্রথম এই টাইপের একটা ইন্ডাস্ট্রি বসাইছি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, রিজেনারেট প্ল্যান, সেটা বসানো। এই টাইপের কোনো বসায় নেই। বেসিক্যালি এই টাইপের প্রোডাক্টগুলো জার্মানিতে হয়। আমরা চায়নার থেকে আমার তখন লোকজন আসলো, আমরা রাজবাড়িতে ফ্যাক্টরি হলো। রাজবাড়িতে আমার পার্টনাররা ছিলেন, আমার ছোটোবেলার থেকে বড় হওয়া শান্তিনগরের সাথে দীপক দার ইনফ্লুয়েন্সে আমি 2012 সালেই আমার এই বিজনেসে জয়েন করি। আমরা 7-8 জন ইয়াং ছেলে পেলে, যাদের বয়স তখনই আমার থেকে যারা সিনিয়র 2-3 বছরের সিনিয়র, তার বেশি সিনিয়র না, এরকম একটা 14 সালে মেশিনটা আমার যেভাবে হওয়ার কথা, সেট আপ হওয়ার কথা, সেভাবে হচ্ছে না। 15 সালে এসে আমার বিজনেস যেভাবে রান হওয়ার কথা সেভাবে রান হচ্ছে না। তারপর বাই দিস টাইম আমার পারিবারিক বিজনেস হলো ব্রিকফিল্ডে বিজনেস, ব্রিক মেকিং। আমার বাবা স্বাধীনতার আগের থেকে বিজনেস করেন। আমার বাবা মানে আমার ফ্যামিলি বনিদি পরিবার যেটা বলে, আমার দাদাও বিজনেস করতেন, তার বাবারাও বিজনেস করতেন, আমার বাবাও বিজনেস করে। 2014 সালে আমাদের ইটখলাতে নতুন আইন হইল যে এই যে পৌরসভার 2 কিলোমিটারের ভিতরে যদি ব্রিকফিল্ড থাকে সেটা বন্ধ করে নতুন ব্রিকফিল্ড যেতে হবে, পরিবেশ দূষণকে মাথায় রেখে। আমাদের সে বছর বিজনেসও চেঞ্জ হলো। 15 সালে আমার বিজনেসে যাবো, আব্বার হইলো লাইফ সুন্দর চলতেছে। 16 সালও আশফাকে ভার্সিটিতেও সুন্দর ভার্সিটি, আমার ছোটো বোন আপনার পড়াশোনা করে, ও তখন 8 পাস করলো। একদম সাজানো গোছানো পরিবার। ইনফ্যাক্ট ফ্রেমে যেভাবে মানুষ তার ভালো লাগার মুহূর্তগুলোকে আটকে রাখে। তুমি বলছিলে যে তুমি তো অবশ্যই ভার্সিটি কমপ্লিট করেছো, বিজনেসে ঢুকেছো, বাবার বনেদি বিজনেস যেটা ব্রিকফিল্ডের বিজনেস বংশ পরম্পরায় চলে আসছে, এবং আসলেই ছকে বাঁধা পরিবার বলা যেতেই পারে। তোমার বাবা দীর্ঘদিন প্রায় 36 বছর আমি যতদূর জানি যে চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন, ভাইস প্রেসিডেন্ট, মা ছিলেন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করা, তার সুপারভিশনে তার ছেলেমেয়েদের গ্রুমিং ভালো হবে, ইটস ভেরি এক্সপেক্টেড। এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা উনি। আপনি ট্রিপল নিয়ে পাশ করেছেন। আশফাকও ভার্সিটিতে ভর্তি হয়েছে ও লেভেল কমপ্লিট করে। বোনটাও ক্লাস 8-এ সমাপনীতে ভালো রেজাল্ট করেছে। সব মিলিয়ে একদম ছকে বাঁধা দারুণ 10 on 10 একটা পিকচার। তারপর আমার লাইফের মানে মানুষের লাইফ যে কী জিনিস সেটা আমি বুঝাই স্টার্ট করলাম 2017 থেকে। 17 থেকে হঠাৎ মার্চ কি এপ্রিল মাসে আমার ছোটো ভাই হঠাৎ বলতেছে আমার পায়খানার রাস্তা দিয়ে আশফাকের সাথে আমি খুব ক্লোজ তো, সে তখন আমার ইভেন্ট তখন ভার্সিটিতে, তখন হঠাৎ একদিন আম্মুকে বলছে আম্মু আমার পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়। আম্মু বলে পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়, তখন আব্বুকে বলা হলো যে ওনার পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়। তখন ফজলুল হক স্যার আছেন, উনি একজন সার্জন, আপনার আমরা যারা বলি কোলোরেক্টাল সার্জন বাংলাদেশে, হ্যাঁ বিখ্যাত। ওনার কাছে যখন রক্ত যায় তখন আমার বাবাকে বলা হইলো মার্চ এপ্রিল মাসে যে একদিন নিয়ে যেতে। আব্বা আমি আর আশফাক মিলে কোলোরেক্টাল সার্জন ফজলুল হক স্যারের এখানে গেলাম। স্যার ওকে দেখার পরে দেখে বললো এই বয়সে যেতে পারে, একটা হাফ কোলোনোস্কোপি করেন। আমার বাবারও সমস্যা ছিল, ফুল কোলোনোস্কোপি করতে বললাম আমার আব্বাকে। আব্বা তার ফুল কোলোনোস্কোপি করলো, আমি আশফাকের কোলোনোস্কোপি করার নিয়মটা দেখে আশফাক একটু ভীতু। আশফাক এরকম যে একটু ভীতু প্রকৃতি, মানে যে কোনো এক্সামিনেশনে তো ফোবিয়া, হ্যাঁ ফোবিয়া, তার একটু ভীতু প্রকৃতি। তখন সে বলল যে আমি পরে করবো কোলোনোস্কোপি। এর বাইরে দেখতাম সে রক্ত যায় দেখে তার ফ্রেন্ডের মা আছে হোমিওপ্যাথিক ডাক্তার। কোলোনোস্কোপি আসলেই ভীতিকর। আমি যেমন এন্ডোস্কোপি তো বলে রাইট, ভিতর পর্যন্ত যে নল ঢুকিয়ে দেয়, নল দিয়ে, আর এটা আমি করেছি। আর এটা হচ্ছে মলদার দিয়ে যে নলটা দেয়, এবং এটা আসলে যে ব্লাড আসার কথা বলছিল আশিক, যেখানে হয়তো আমরা যেটা কমন ল্যাঙ্গুয়েজে জানি যে অ্যানাল ফিশার প্রবলেমের ক্ষেত্রেও হতে পারে, অনেকে পাইলসের ক্ষেত্রেও এরকম ব্লাড আসতে পারে, অথবা নর্মাল যদি স্টুল কারো খুব শক্ত হয়ে যায় তাহলে মলদারের টিস্যুগুলো ফেটে গিয়েও এটা হতে পারে। কিন্তু আদৌ কী কারণে হয়েছে সেটার জন্য কোলোনোস্কোপি করলে সেটা অ্যাকচুয়াল আমরা জিনিসটাকে ধরতে পারি। হ্যাঁ, ওকে হাফ কোলোনোস্কোপি করতে দিচ্ছে ওভাবেই।
বাই দিস টাইম ও কী করলো, ওর ফ্রেন্ডের মা বললো যে তুমি হোমিওপ্যাথিক ওষুধ খাও, তোমার রক্ত পাওয়া চলে যাবে। ও মে জুন জুলাই পর্যন্ত এই হোমিওপ্যাথিক ওষুধ খায়। ওষুধটা খেলেই ওর ব্লাড যায় না, কিন্তু ওষুধ না খেলে ওর ব্লাড যাওয়া স্টার্ট হয়। বাই দিস টাইম ও সেপ্টেম্বরে জুলাই মাসে এসে হঠাৎ আম্মাকে বলে, এবার যদি তোমরা আমাকে ট্রিটমেন্ট না করো তাহলে আমি এবার ঈদ করতে ব্রাউনবাড়িয়া যাব না। আমরা আবার 2 ঈদের ভিতরে এক ঈদ ব্রাউনবাড়িয়াতে করি, কোরবানি ঈদ করি। সেপ্টেম্বরে হইলো আপনার কোরবানি ঈদ, তার আগে হইলো ও এই কথা বলে যে আম্মা আমাকে আপনার করতে হবে, আমার ব্লাড যাচ্ছে, এটা তো ওই হোমিওপ্যাথিক ওষুধ খেলে যায় না, এলে যায়। ও চাপা স্বভাবের, আমরা আছে না অসুখ যেটা হয়েছে বলি না, ও একটু চাপা স্বভাবের। ও ওভাবে করে নিজেকে, যখন আম্মা ওকে বলল যে এই ট্রিটমেন্ট না করলে যাবে না, তখন আম্মা খুব সিরিয়াসলি নিল। ও জুলাইয়ের লাস্টের দিকে বলাতে আম্মা বললো যে আগস্টের লাস্টের দিকে বলাতে আম্মা বললো সেপ্টেম্বরের 1-2 তারিখে ঈদ, আমরা ঈদের পর এসে 3-4 তারিখে তোমার টেস্ট করবো। যেটাই করো না করো, তুমি যদি এবার আমার কথা না দাও যে আমার কোনোস্কোপি করবা। আম্মা হঠাৎ অবাক হয়ে গেল, ওর ভিতরে এত সাহস এসে বললো কোনোস্কোপি করার। ঠিক আছে, ঈদের 2 দিন পরে আমরা কোনোস্কোপি করার ব্যাপারে তো ওর আগ্রহ ছিল না, যেখানে সে নিজে থেকে বলছে, তার মানে ওর ওইটা সিভিরিটিটা নিজে টের পাচ্ছে, কিন্তু চাপা স্বভাবের কারণে বলতে চায় না। হ্যাঁ, ওই হোমিওপ্যাথিক ওষুধ খেলে থাকে না এমনিয়া। আব্বাকে এভাবে করে বড় হইলো সেপ্টেম্বরের আগে, জুলাইয়ের লাস্টের দিকে। আব্বা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 4 তারিখে টিকিট, সেপ্টেম্বরের 3-4 তারিখে টিকিট কেটে ফেলি, তাহলে সেই 4 তারিখে বাই দিস টাইম ফজলুল হক স্যারের থেকে 4 তারিখে অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়ে গেছে। ঈদের আগেই অ্যাপয়েন্টমেন্ট, 4 তারিখেই। খুব সুন্দর পরিবার গুছানো যদি বলেন, সেম লাইফ। মানে আমি জীবনও কোন দিন যে কীভাবে কষ্ট করে বড় হইতে হয়, কী করতে হয় না করতে হয়, পানিটাও ঢাইলা খাই নাই, কিচ্ছু করি নাই, খুব আরামসে লাইফ। আমার লাইফে মনে করেন যে কি নাই, আমি সব কিছু মজা বলেন, এনজয়মেন্ট বলেন, ঘুরতেছি ফিরতেছি। আজকে মন চাচ্ছে, আমি কক্সবাজারে আপনার 2017 সালের সেপ্টেম্বর আগে 48 বার গেছি কক্সবাজার। আমি কক্সবাজারে এত গেছি, বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্ট আমার ঘোরা শেষ। আমার ঘোরার এমন কোনো জায়গা বাকি নেই। মানে লাইফের যত রকম ঘোরা বলেন, মজা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে প্রতি বছর, আমি ইন্ডিয়াতে 2-3 বার গেছি। ইন্ডিয়াতে আমার 16টার উপর প্রদেশ ঘোরা শেষ। খুব সুন্দর লাইফ। মানে আমার লাইফে কোনো রকম পেইন নেই, কিচ্ছু নেই, নেই। হঠাৎ 4 তারিখে যখন ওর আমরা কোনোস্কোপি করে সারলাম, বিকালবেলা 5টার দিকে রিপোর্ট দিবে। আমার মা আমাকে ফোন দিল 4টার দিকে, ওর তো রিপোর্ট দিবে। ওর বলে আর বসে থাকতে ভালো লাগতেছে না, তুমি এসে রিপোর্টটা নিয়ে যাও। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আমি আমার বাসার থেকে আম্মা, কারণ কি সকালবেলা আম্মা ওরে নিয়ে গেছে, আমি যাইনি সেদিন সকালবেলা। বিকালবেলা গেলাম। বিকালবেলা যাওয়ার পরে আমার এক বড় ভাই আছে রাকিব ভাই, উনি আর আমি দুজনে একসাথে গাড়ি দিয়ে গেছি। গাড়ি দিয়ে যাওয়ার পরে লেট হইবে দেখে আমি আমার আশফাককে আর রাকিব ভাই বললাম আপনি গাড়ি নিয়ে ওদেরকে চলে যান, আমি থাকি। এখন ফজলুল হক স্যার এখানে 7টা বাজে। আমি বললাম ভাই রিপোর্ট দিবেন 5টায়, 2 ঘন্টা চলে গেছে। কয় স্যার আপনার সাথে স্পেশালি কথা বলব। আমি বললাম স্পেশাল কি কথা বলেন আপনি? আমি জুনিয়র ডাক্তারকে বলতেছি, না আপনি ব্যাপারটা নিয়ে স্যার একটু কথা বলবে, আপনি একটু বসেন। 7:30 বাজে, 8টা বাজে বললাম ভাই কথাবার্তা যা আসলে আপনারা যদি কথা বলেন, নাইলে আমি ডাক্তার দেখাই দেবো না। ডাক্তার অভাব নেই, বাংলাদেশে ডাক্তার আমার বহুত পরিচিত আছে, বাবার ফ্রেন্ড সার্কেলটাও ডাক্তার আছে, আর নিজেরও অনেক পরিচিত মানুষজন আছে। সে অনুযায়ী আমার কোনো সমস্যা নেই, আপনারা ভাই রিপোর্টটা দেন, আমি বাকিগুলো দেখে নিব না। এগুলা আমি তো আর বুঝতেছি না কেন লেট হইতে তো উনি আমার এগ্রেসিভনেস দেখে হঠাৎ বলল যে আচ্ছা দাঁড়ান আমি স্যারের সাথে কথা বলি। উনি এসে বললো ভাই আর 5টা মিনিট বসেন, আপনাকে স্যার ডাকবে। আমি ভিতরে বসে রয়েছি, আমাকে বলতেছে এটা অনেকেরই হয়, এখন পর্যন্ত অনেকেই ভালো আছে, এই আছে সেই আছে, অনেকের বাচ্চা কাচ্চা হয়েছে, এই হয়েছে। আমি ভাই কী হয়েছে ভাই? বাচ্চা কাচ্চা হওয়া নিয়ে সমস্যা হয়েছে, পায়খানা রাস্তায় সমস্যা, বাচ্চা কাচ্চা সমস্যা, লাইফে অনেকে অনেক দিন ভালো থাকে, এই থাকে সে। ভাই ডক্টর এভাবে বলছেন, আমাকে জুনিয়র ডাক্তার এভাবে বলতেছে। আমি জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে, এটা তোমাকে বলবেন? উনি বলতে স্যার আপনাকে এক্সপ্লেন করবে, এটা নিয়ে ভয় পাবেন না, কিছু পাবেন না। আমি ভাই ভয় পাবো না, ব্যাপারটা তো আমাকে একটু ভেঙে বলবেন কি হয়েছে। উনি বলতে স্যার বলতেছে আপনাকে। আমি বললাম তাইলে ভাই স্যার আপনি তাহলে
স্যারই বলুক। হ্যাঁ স্যারই Okay. বলুক। আমি খুব টেনশনে পড়ে ভাই দিস টাইম এর ভিতরে খুলে রাকিব ভাইরে ফোন দিতে, ভাই ওনারা তো এই টাইপের কথা বলতেছে, এই অবস্থা। আম্মা আমাকে বারবার ফোন দিয়ে, কিরে 3 ঘন্টা হয়ে গেছে তুই বারবার কিছু রিপোর্ট নিয়ে আসতেছিস না কেন, কী বলছে ডাক্তার? আমি আম্মা এখন পর্যন্ত আমাকে ডাকে নাই, ফজলুল হক স্যার বলে ডাকবে। কথা বলতে বলতে আমার স্পষ্ট মনে আছে আমাকে হঠাৎ স্যার ডাকলো। আমি ওনার চেম্বারে ঢুকলাম, আমি সালাম দিলাম, সালাম আলাইকুম। আমি ছোটোবেলার থেকে ওনার গল্প শুনতে শুনতে বড় হয়েছি, জাপান গার্ডেন। হ্যাঁ, আমার ঢুকানো হওয়ার পরে বলে যে আশফাকের লিস্ট কে হয়? আমি বললাম আমার ছোটো ভাই হয়, আমার 5 বছরের ছোটো, আমার ছোটো ভাই। বলে যে আপনার ফ্যামিলিতে পায়খানার রাস্তায় সমস্যা, ক্যান্সার কার্ড ছিল। আমি বললাম ক্যান্সার কার্ড ছিল মানে? আপনার ফ্যামিলিতে কারোর কি ক্যান্সার ছিল নাকি হিস্ট্রি? আমি না, আমার ফ্যামিলিতে। বুঝলাম না ওর সমস্যাটা কি। আমাকে বলতেছে যে ক্যান্সার ও এই টাইপের হয়, এই টাইপের অপারেশন আমরা করে থাকি, এটা যে কী হয় আমরা পায়খানার রাস্তা বের করি। আমি বললাম স্যার সমস্যাটা কোন জায়গাটা, এটাকে আমাকে যদি আপনি একটু এক্সপ্লেন করেন। আমরা এক্সপেকটেশন করতেছি যে টিস্যুটা কাটছি এটা ক্যান্সারের মতো লাগতেছে, তোমাকে এটা শিওর হওয়ার জন্য আনোয়ারাতে ওই বায়োপসিটা করাইতে হবে। পপুলারের পাশে 2 নম্বর পপুলার পাশে আনোয়ারাতে বায়োপসি করা লাগবে। এটা আমি এখন পর্যন্ত 10,000 উপর অপারেশন করছি, এমন 1000 অপারেশন করছি, এমন ছেলেমেয়েরা। ওটা আমার এখানে কস্ট হলো 5-6 লাখ টাকা। উনি যখন 5-6 লাখ টাকা কস্ট বলতেছে, মানে ক্যান্সার বলছে, ক্যান্সার শুনছি, কারণ কি আমার যে বড় ভাই আছে রাকিব ভাই নিয়েছে, ওনার নানার ছিল, ওনাকে আমরা আলহামদুলিল্লাহ ভালো করে সুস্থ করে ফেলছি, উনি সুস্থ। আমিও গায়ে নিইনি, ক্যান্সার শুনলাম, ক্যান্সার বলছে, কিন্তু মন খারাপ হয়ে গেছে। আমি তো বললাম ক্যান্সার এই বয়সে কেন, এটা তো বলে এখনও তো শিওর হয়ে বলা যাচ্ছে না, তুমি বায়োপসি রিপোর্টটা তুমি আনোয়ারাতে করাও। আমাকে যখন সে বললো বায়োপসি পাই দিস টাইম আমি ফোন দিলাম, আমার এক ফ্রেন্ড আছে সাব্বির, ওকে ফোন ডিটেল খোঁজ খবর নেওয়ার জন্য। হ্যাঁ, ডিটেল খোঁজ খবর নেওয়ার জন্য, যে আনোয়ারাতে বললো যে পপুলারে আগে এমপ্লয় ছিল, ও এখন আনোয়ার খুলছে, তুই ওখানে টেস্ট দে। আমি বাই দিস টাইম টেস্ট করতে গেলাম। ফার্স্ট আমার লাইফে ক্যান্সার কী জিনিস সেটা আমি 2017 সেপ্টেম্বরের 4 তারিখ শুনছি। আনোয়ারিতে আমাকে ডেট দিল 8 তারিখ ক্যান্সার মানে বায়োপসি রিপোর্ট আসবে। বাই দিস টাইম আমি কথা বলতেছি আমার পরিচিত জনের সাথে, আম্মাদের সাথে, বাসায় এসে বললাম এবং ক্যান্সার অ্যামোনিয়া। আমাদের ইন্ডিয়াতে অনেক দিন যাতায়াত করার কারণে আব্বু বললো যে এইরকম যদি কিছু হয় তাহলে খোঁজ খবর নেই, ইন্ডিয়াতে চলে যাও। ভালো শুনলাম বোম্বে, আমরা খোঁজ খবর নিয়ে না আমরা প্রথমে টাটাতে যাই, সুরেশ আদবানি, আমি ইন্ডিয়া বোম্বে খুব ভালো আমিও শুনতেছি। কারণ হলো স্বপন ভাই একজন আমার নেইবার ছিলেন, তার সাথে হলো টাঙ্গাইল তৎকালীন ডিবির ওসি ছিলেন মাহফুজ ভাই, উনি ট্রিটমেন্ট নিতে ছিলেন বোম্বাইতে ক্যান্সার নিয়ে, ওনার সাথে আলাপ করেছে। আমার আশপাশের শুনছি ক্যান্সার, এখনও শিওর বলা যাচ্ছে না। 8 তারিখ বুঝতে পারবো। এর ভিতরে আমাদের মানে যত রকম যার সাথে কথা বলি, ইন্ডিয়া অ্যাডভান্স টেকনোলজি আছে। আমার কথা হলো যে আচ্ছা ঠিক আছে, আমি তো একটা পেশেন্ট দেখছি, মানে তখনও ক্যান্সারে আহামরি আমি বুঝি না, জিনিসটা ওভাবে করে বুঝি না। ভালো হয়ে গেছে, রাকিব ভাই নানা যখন ভালো হয়ে গেছে আমার আশফাকও ভালো হয়ে যাবে, দরকার হইলে যত পয়সা তো ব্যাপার না, আমি ইন্ডিয়াতে নিয়ে যাবো, ইন্ডিয়াতে ভেরি গুড ট্রিটমেন্ট, ভালো হয়ে যাবে, এই একটা আশা। 8 তারিখ যখন শিওর হয়ে বললো ক্যান্সার, তখন আমার মাথার উপর দুনিয়াটা ভেঙে পড়ল। ক্যান্সার মানে ক্যান্সার হইলে আমি দেখছি কেমো দেয়, ক্যান্সার হইলে একটা মানুষ ঠিক করে খেতে পারে না, ক্যান্সার হইলে মানুষজনের চুল পড়ে যায়, ক্যান্সার হইলে মানুষের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মুখ ছিলে যায়। মানে এমন একজনের ক্ষেত্রে শুনতেছেন যে সবচেয়ে ভালোবাসার মানুষ আমার ভালোবাসার মানুষ। আমি যেমন মনে করেন যে পাইপন প্রথম যেদিন আমি হাসপাতাল থেকে আনছি, আমার আপনি আমার ফেসবুকে কভার পেজে গেলে দেখতে পারবেন, প্রথম যেদিন আমি হাসপাতাল ওরে দেখতে যাই আবার আনছি, তার ক্যান্সার হয়েছে। মানে আপনি যাকে ছেলের মতো করে দেখে আসছেন, আমার মাথার উপর মনে করেন পুরা দুনিয়াটা ভেঙে পড়লো ক্যান্সার নিয়ে শুনে। আমি মানুষেরটা দেখছি আচ্ছা ভালো হয়ে গেছে, এটা মানা যায়, কিন্তু নিজের ঘরে যখন শুনছি ক্যান্সার, তখন তো আর করা যায়, মানে ক্যান্সার এমন বলতেছে। এর ভিতরে মাই দিস টাইম যেখানে আমার সোর্স আছে আমি কথাবার্তা বলে ডিসিশন নিলাম ইন্ডিয়ার ওয়ান অফ দ্য গুড অঙ্কোলজিস্ট সুরেশ আদবানির আন্ডারে ট্রিটমেন্ট করব। আমি তার সম্পর্কে সব কিছু খোঁজ খবর নেওয়া। বাই দিস টাইম আমার ফাদার ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সাথে কথা বলে একদিনের ভিতরে আমার ভিসা প্রসেসিং হয়ে গেছে। সেপ্টেম্বরের 16 তারিখে আমি, আমার মা, আমার ছোটো ভাই
ইন্ডিয়াতে গেলাম। প্রথমে আদবানি স্যারকে 17 তারিখে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি আদবানি স্যারকে দেখাইলাম। আদবানি স্যারকে দেখানোর পর আদবানি স্যারের অ্যাসিস্ট্যান্ট আমাকে প্রথমে ব্রিফ করলো, এই টেস্ট লাগবে, এই টেস্ট লাগবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি একটু স্যারের সাথে কথা বলতে চাই। স্যারের সাথে কথা বলে আমি টেস্ট করতে যাব। স্যার আমার জিজ্ঞেস করে বললো যে তুমি যে স্লাইড বায়োপসিটা নিয়ে আসছো সেটা উপরে জমা দাও, আমরা সেকেন্ড টাইম করে দেখবো আদৌ কি ক্যান্সারের কোনো আছে নাকি, জাম আছে নাকি না আছে। সে অনুযায়ী আবার ওরা উপরে গেলাম, কথা বলে আবার টেস্ট করতে দিলাম। 7 দিন ভিতরে আসবে, 7 দিনের ভিতরে এটা রিপোর্ট আসবে। এই 7 দিনে বসে থাকতে থাকতে হঠাৎ অনেকের মুখে টাটাও শুনছি ভালো। ইন্ডিয়ার টাটাতে তখন কী বললো, আম্মা বললো যে বসে থেকে কী করে চল টাটাতে ঘুরতে যাই। টাটাতে প্রথম দিন যে যখন দেখলাম 200-250 লোকের পরে হইলো আমার সিরিয়াল। আমি বললাম থাক, এইখানে আমার সরকারিতে ট্রিটমেন্ট লাগবে না, আমার যতটুকু আল্লাহ সামর্থ্য দিচ্ছে না, আমি আদবানি স্যারের এখানে স্টার্ট করি। বাই দিস টাইম 2 দিনের মাথায় রিপোর্ট আসলো, ওটার ভিতরে ক্যান্সারের জাম নেই। আচ্ছা, সেপ্টেম্বরে 22-23 তারিখে রিপোর্ট আসলো, ক্যান্সারের জাম নেই। ক্যান্সারের জাম নেই, মহা খুশি আমরা তো দুনিয়ার, মনে করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ যত কত পাতলাম। আবার স্যারের কাছে গেলাম, স্যার বললো হ্যাঁ, ও খুব স্যাটিসফাই, ক্যান্সারের জাম না, এটা কেটে অপারেশন করলেই হবে। বাই দিস টাইম স্যার বললো যে না, এটা এই দেশ থেকে আরেক দেশে সাইড আসতে হইতে পারে, এটা নষ্ট হয়ে যেতে পারে। আবার কোলনোস্কোপি কর। আশফাক করলো কোলনোস্কোপি করাটা কি কঠিন, এটা আবার কোলনোস্কোপি করবো, এটা না করলে হয় না স্যার। কয় না, এটা করেই বুঝতে হবে। আবার কোলনোস্কোপি করা হইলো ইন্ডিয়াতে। কোলনোস্কোপি করার পর স্যাম্পল নেওয়ার পর 28 তারিখ 29 তারিখ সেপ্টেম্বর 28-29 তারিখ রিপোর্ট আসলো। এর ভিতরে আমরা সার্জনের সাথে দেখা করেছিলাম, রিপোর্ট আসলো যে না, এটা ক্যান্সার, কনফার্ম ইজ এ ক্যান্সার। এটা নিয়ে আর কোনো বাংলাদেশে যে এটা বলেছিল সেটা হ্যাঁ, কারণ কি টিউমার মার্কারে বিভিন্ন রকম টেস্ট হয়, সেগুলোর থেকে আরম্ভ করে সব কিছুতেই ক্যান্সার আসছে। এটা নিয়ে আর কোনো ডাউটের কোনো অবকাশ আর নাই। শিওর হয়ে যাওয়ার পরে সার্জন আমাকে ব্যাখ্যা দিচ্ছে এটা হবে, এখানে আমরা বাইরে ব্যাগ লাগাই দিব, আপনার ব্যাগ হবে। আমি ব্যাগ লাগাই দিবেন মানে ন্যাচারাল প্রসেসে পায়খানা হবে না, পায়খানা এদিকে পেটের এদিক থেকে ছোট্ট ইয়াতে হবে। আমি কই না, এ হবে না, পায়খানা ন্যাচারাল করার উপায় কি? এটা সহজে হয় না, এটার জন্য একটা স্পেশাল সার্জন আপনাকে আনতে হবে যদি এটা করতে হয়। এটা অনেকের ক্ষেত্রে সাকসেসফুলও, অনেকের ক্ষেত্রে আমরা কেটে ভিতরে রেখে যে আপনার ব্যাগ ভিতরে রেখে দিব, এটা খুব স্পেশাল একজন ইয়ে। আমি টাকা পয়সা চাইলাম, বোম্বাইতে বাইরের থেকে একজন সার্জন আনা হইলো তাকে, যে সে ব্যাগ ভিতরে রেখে অপারেশন করবে। ব্যাগ ভিতরে রেখে অপারেশন করবে। অক্টোবর 1 তারিখ তার অপারেশনের ডেট ঠিক হইলো। অপারেশনের ডেট হইলো আমাদের ন্যাচারাল ওয়েতে। আমার জীবনে সবচেয়ে বড় ভুলটা যেটা আমি করতে গেলাম, কারণ কি ক্যান্সার সম্পর্কে আমি পরবর্তীতে জানছি যে ন্যাচারালি ব্যাগটা বাইরে রেখে ট্রিটমেন্ট করলে সবচেয়ে বড় ভালো। তখন তো আমার ক্যান্সার সম্পর্কে কোনো জ্ঞান নাই, নাই। আমার কথা হইলো আমার ভাই বাইরে রেখে কষ্ট করবে, হ্যাঁ, আমার কথা হইলো পয়সা লাগবো, কিন্তু এটা যদি ভিতরে রেখে হইতে পারে, আমি নিয়ে আসবো, আমার ভিতরে রেখে করতে হবে। সার্জন একজন বেশি লাগুক আর যাই লাগুক। এখন যে সার্জনের সাথে দেখা হয়েছে সে বললো আমি 98% আপনার সাকসেসফুল, 2% সাকসেসফুল হই নাই, যাদের বয়স 55-এর উপরে। আমি আমার রোগীর বয়স মাত্র 23 বছর চলে। কয় আপনি ইনশাল্লাহ আমি ভিতরে রেখে অপারেশন করতে পারবো। কেটে আমরা ভাবছি টিউমারের হবে কতটুকু, একটা বলের মতো হবে, একটা টেনিস বলের মতো এতটুকু হবে। 1 তারিখ অপারেশন হওয়ার পরে, অপারেশন হওয়ার কথা 4 ঘন্টা, সেই অপারেশন 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে। আমি তো এদিকে হয়ে গেছি, ফোর্টিস হসপিটালে হচ্ছে অপারেশন। ফোর্টিস হসপিটালে হওয়ার পরে সেখানে আমার 6 ঘন্টা পরে ডাক্তার বেরিয়ে আসার পরে ঠিক 3 থেকে 4 কেজির মতো হবে এইরকম বড় এক টিউমার কাইটা আনছে। বলতেছে যে আমাদের পায়খানার যে রাস্তা আছে তার 60% উপরে তার কেটে ফালারে দেওয়া হয়েছে। আপনি আমার বাথরুমে গেলে 2-3 বার যেতে হবে, তার সেখানে 10-15 বার পার ডে যেতে হবে, তার সিস্টেমটা ভিতরে রাখা হয়েছে। আমি তো ঠান্ডা হয়ে গেছি, এটা বড়, মানে আমার যে পায়খানার রাস্তার ইয়াটা এত বড় হইতে পারে, ভিতরে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমার ভিতরে এত কিছু এত বড় রাখছে, সেটা আমি তখন তার কুদরতের একটা নিশানা দেখলাম। মানে 3-4 কেজি এটা হইতে পারে মানুষের ভিতরে এত বড়। ও যে বলতো পায়খানা রাখা ব্যথা মনে করতাম আর একটু জলে মনে, এই কারণে। কিন্তু এটা যে এইরকম ব্যথা, সেটা আপনি ওটা না দেখলে বুঝলাম। বাই দিস টাইম আপনার ও ট্রিটমেন্ট 11 দিন হসপিটাল ছিল। 1 দিন পরে সেই 1 মাস আমরা তখন থেকেই সেপ্টেম্বর থেকে
আপনার মানে হোটেলে থাকা স্টার্ট করি। আমরা ইন্ডিয়াতে রয়ে গেলাম। ডাক্তার বললো 28 অপারেশন হওয়ার পর 28 দিন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট স্টার্ট হলো না। আমরা বোম্বেতে থাকি, বোম্বেতে মনে করেন এর ভিতরে হাসপাতাল থেকে রিলিজ নেওয়ার সাথে সাথে কী করলাম, পিৎজা খাওয়া স্টার্ট করলাম। ওখানে তো বিভিন্ন রকম চেইন শপগুলো যেগুলো আমরা বাংলাদেশে এনজয় করতে পারতাম না, সেখানে থাকার কারণে খুব সুন্দর দিনকাল যাচ্ছে। তখন বোম্বাইতে মনে হয় মোটামুটি এনশিওর করে দিয়েছে যে হ্যাঁ ক্যান্সার ফ্রি করে ফেলছি, এখন কেমো দিলে প্রবলেম নাই, আপনি কেমো দিলেই হবে। আমি দেখছি রাকিব ভাই নানাকে যে কেমো দিছে, হ্যাঁ রিলিফ, আর কোনো কথা নাই। এখন কেমো দিব, হ্যাঁ সেলিব্রেট করতেছি। আপনি মেরিন ড্রাইভে ওই দিন রাতে যাচ্ছি, মানে বোম্বাই সবচেয়ে সৌন্দর্য হলো আপনার মেরিন ড্রাইভ। আমি থাকতাম হলো আপনার বান্দ্রা, যে এলাকাতে শাহরুখ খান, সালমান খান সবচেয়ে এক্সপেন্সিভ এরিয়া। আমি বান্দ্রাতে আমার হোটেল ছিল। আমি মনে করেন যে রাতে বাইরে আপনি সেলিব্রিটি দেখতে পারবেন। আমার সামনে দিয়ে আপনার আমি পূজা বাড়তে ফুরফুরে মেজাজ, হ্যাঁ আপনার ভাই আশফাক তো চরম খুশি তখন, খুব যে ক্যান্সার রিলিফ। আমি এখন নাই, খালি একটা জিনিস খেতে হবে, কিছুদিন নরম খাবার খেতে হবে, যেন ভিতরে সেলাইটা শুকায় যায়। সো আপনারা আমরা সেলিব্রেট, মানে আমরা বোম্বাইতে আমার মা বাই দিস টাইম 5 দিন পরে চলে আসে, কারণ ছোট বোনের পরীক্ষার কারণে ও চলে আসছে। এই কারণে আমরা আর 2 ভাই মিলে হোটেলে থাকি, একটা রুমে থাকি, মনে করি খুব এনজয়, যেটাই লাগে ফোন দেই। তারপর কেমো দেওয়া স্টার্ট হলো। কেমোর ভিতরে হলো আপনার কেমো দিলে মানুষের সাইড এফেক্ট স্টার্ট হয়। মাশাআল্লাহ ওর কোনো সাইড ইফেক্ট স্টার্ট হয়, দেখতেছে হঠাৎ একটু চুল উঠতেছে, উঠতেছে, ওর পিচিং মোটামুটি কোনো কি। কেমো 6টা দেওয়া শেষ, আমরা তারপরে টেস্ট করলাম, আমাদেরকে ডাক্তার দিল যে ক্যান্সার নাই, তোমরা 3 মাস পরে আইসে আবার একটা ফলো আপ টেস্ট করো 3 মাস পরে। বাই দিস টাইম আমি সেবার যখন আসি, ট্রেনে আসতেছিলাম। ট্রেনে আসার মধ্যে একজন বললো, আশিক ভাই আপনি এত জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন, ইন্ডিয়াতে বড় সব হসপিটালে গেছেন, আপনি একটু টাটাতে দেখান না। আমি সেবার ডিসিশন নিলাম আমি আশফাককে পরবর্তী ট্রিটমেন্টটা টাটাতে করব। আমি টাটা হসপিটালে পরে 3 মাস পরে ফলো আপে গেলাম। ফলো আপে যাওয়ার পরে ওরা মুম্বাইতে সব টাটা মেমোরিয়াল হসপিটাল, ইন্ডিয়ার সবচেয়ে ভালো হসপিটাল। আমি ওখানে নেওয়ার পর ওখানে 3 মাস পরে যখন ফলো আপে গেলাম, ওরা টিউমার মার্কার টেস্ট বিভিন্ন টেস্ট দিল। টেস্ট দেওয়ার পরে ওরা আমাকে বলতেছে তোমার তো ক্যান্সারটা ব্যাক করছে। যে ক্যান্সারটা ব্যাক করা মানে হলো আপনার এই রোগীটা 4th স্টেজ ক্যান্সারে চলে যায়। এটা মানে হলো আপনার জন্য ব্যাড নিউজ, ব্যাক করছে, ক্যান্সারটা ব্যাক করছে। ক্যান্সার যখন ব্যাক করতে শুনছি, আমি আমার বাসায় বলার পরে আমার মা সবাই খুব, মানে ক্যান্সার ব্যাক করাটা এটা আপনাকে ব্যাক করা শোনার পরে সবাই আমরা স্থির হয়ে গেছে। পারভেজ ভাই নামে একজন ডাক্তার আছেন আমার খুব ক্লোজ, ওনাকে ফোন দিলাম। বলে আপনাকে তো আমি প্রথম থেকেই বলছি যে যে ক্যান্সার মানে সবসময়, উনি বলতো যে সর্বোচ্চ 5 বছর। আমি ওনার গণাই ধরতাম না ওনার এইসব কথা। উনি আমাকে সর্বপ্রথমেই বলছে যে সর্বোচ্চ 5 বছর বাঁচবে। আমি ওনার কথার কোনোভাবেই গণাই ধরতাম না। আমি তুই ভাই কী বলে, আল্লাহ রহমত সুবহানাহু ওয়া তাআলা তো রহমত থাকে। উনি আমাকে বলতেছে যে 5 বছর। আমি প্রথম থেকেই উনি 2017 সাল থেকে বলছে সর্বোচ্চ 5 বছর করতে পারবেন। এজের ক্যান্সার ব্যাক করার পরে আবার যখন ব্যাক করলো, তখন বোম্বাইতে আবার সেই আগের লাইফ থাকার পরে ডাক্তার আমাকে কেমো দেওয়ার জন্য স্টার্ট করতে বলছে, কেমো দেওয়া স্টার্ট করছে। এবার যখন কেমো দিতেছে, টোটালি তার একটার পর একটা প্রবলেম স্টার্ট হইতেছে, চুল সব চলে গেল, হাতের দিক থেকে আপনার লাইন করছে। আগের দিত কি আইভি লাইন দিয়ে হইলো আপনার দিত, এখন আলাদা তার কেমো দেওয়ার জন্য বুকের মধ্যে পোর্ট বসাইছে। পোর্টের যে মানে এখন যে ক্যান্সারের দিচ্ছে, এটার যে জ্বালা, 48 ঘন্টা একটা কেমো চলে তার শরীরে। সে একটা পোর্টেবল কেমোর একটা মেশিন নিয়ে সবসময় ঘুরে। বাই দিস টাইম তার এবারও কেমো চলতেছে। 6 নাম্বার সাইকেলটা দেওয়া শেষ হওয়ার কাছাকাছি সময়ে তার থ্রম্বোসিস হলো পায়ের এক জায়গায় তার ব্লাডটা আটকায় গেছে, যেভাবে মানে নর্মালি এই জায়গায় ব্লাড আটকানোর কারণে সে হাঁটতে পারতেছে না, ক্লথ হয়ে গেছে, ব্লাড ক্লথ যেটাকে বলি সেটা হয়ে গেছে। এটা হলো কেমো সাইড এফেক্ট। বাই দিস টাইম তাকে আমি হসপিটালে ভর্তি করালাম। সেবার তার ক্যান্সার করা হইলো। ডাক্তার আমাকে বলল, এটা হলো সেপ্টেম্বরের 25 তারিখ লাস্ট আমাকে ডাক্তার যখন ইন্ডিয়াতে 2018 সালে বলল, আশিক আমাকে অনেক দিন ধরে দেখে, আমি প্রতিদিন বিভিন্ন মানুষজনকে বিভিন্নভাবে হেল্প করি, দুবাসীর কাজটা করি বলে
বললো আশিক একজন ডাক্তারের জুনিয়র ডাক্তার আরেকজন ডাক্তারকে ঠেলতেছে সিনিয়র আসার আগে, আমাকে মানে ব্রিফিং দেওয়ার জন্য কিছুটা স্যার এসে পুরোটা বলবে, আর ডক্টর আনন্দ এসে পুরোটা বলবে। আমি পরেতে কেমন ঠেলে কেন, একজনের ঠেলার কারণ কি? বলে আমরা যেভাবে ভাবছিলাম, ডক্টর আনন্দ এসে বলতেছে যে আমরা যেভাবে ভাবছিলাম তোর ভাইয়ের ক্যান্সারটা সেটা না, এটা 4th স্টেজ ক্যান্সারে চলে গেছে। এটা এই টাইপের রুগীরা সর্বোচ্চ 5 বছর বাঁচে, আর এটা হলো তার ব্যারিয়ার, 5 বছর বাঁচা। আমি কথা শোনার পরে মানে আমাকে বাইরে এসে, মানে রুমের বাইরে এসে এটা ব্রিফ করতেছে, এর বছর রুগীরা সর্বোচ্চ 5 বছর পায়। আমি লিটারেলি আমি আপনাকে মানে আপনি যখন শুনবেন যে আপনার ছেলে 5 বছর সর্বোচ্চ বাঁচতে পারবে না, এটার কোনো ব্যারিয়ার, মানে আপনি যাকে ছোটোবেলার থেকে বড় করছেন, আপনি যাকে নিজের হাতে প্রথম দিন হসপিটাল থেকে আনছেন, তাকে নিয়ে যখন বলবে যে সে সর্বোচ্চ এই টাইপের রুগীরা 5টা বছর, আমি তখন বলতেছি তুমি আমাকে অপশন দাও, আমি সিঙ্গাপুর নিয়ে যাই, আমি আমেরিকায় নিয়ে যাই, আমি জার্মান নিয়ে যাই, ইংল্যান্ড নিয়ে যাই, আমার কাছে কোনোটাই কোনো ব্যাপার নাই। ওই মিনিট অফ আমি বললেই আমার ভিসা হবে, আমার কোনো কিছু না। ও বলতেছে যে তুই ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবি, তুই সব কিছু করতে পারবি, কিন্তু সর্বোচ্চ 5 বছর। ও আমাকে আর এক্সপ্লেনেশন দিতে যাচ্ছে না। ও কারণ কি আমি ডিফারেন্ট রুগীদের নিয়ে প্রতিদিন দুবাসী কাজ করার কারণে আমি বুঝি, এগুলো শুনতেছি, এগুলোই আমাকে ও যখন বলতেছে, ও আমাকে বলতেছে আপনি যাকে ছোটোবেলাতে মানুষ করলেন সে 5 বছর বাঁচবে, আপনার কাছে যখন এইটা বলবে, আমি বাইদিকে আমার মাকে ফোন দিলাম। আমার মাকে যখন বললাম যে আম্মা ওনারা বলতেছে যে এই টাইপের রুগীরা সর্বোচ্চ 5 বছর বাঁচে, আম্মা আমার কথা শুনে বলতেছে তো অনেক দিন ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করছো 2 বছর, এখন এই ইয়াতেই আসো, ঢাকায় আসো, সিঙ্গাপুরে ব্যবস্থা করতেছো, ওনাদের থেকে তুমি ট্রিটমেন্ট প্রোটোকলটা নিয়ে আসো, বাই দিস টাইম বলো এতদিন তো আমরা কেমো দিছি ইন্ডিয়াতে, বাকি কেমোগুলো আমরা বাংলাদেশে দিব, আপনি এই আমাদেরকে কেমো প্রোটোকল লিখে দেন। বাই দিস টাইম আমার কথা অনুযায়ী আমি বললাম যে তাড়াতাড়ি প্রোটোকল লিখে দেন, আমি 26 তারিখে রাতে ফ্লাই করব। আমি এর ভিতরে বাসায় আব্বার সাথে কথা হয়েছে, আম্মার সাথে কথা হয়েছে, আমাদের বলতেছে আমার এই টাইপের রুগীরা বলতেছে 5 বছর বাঁচে। আম্মু বলতেছে এগুলো কথা বাদ দাও, আমরা সিঙ্গাপুর যাবো, আমরা এখন ট্রিটমেন্ট করতে সিঙ্গাপুর যাবো। আশফাককে নিয়ে, আশফাককে বলি নেই যে এই টাইপের রুগীরা 5 বছর বাঁচে। ও আর আমি ওকে যাচ্ছে বহুত দিন এই ইন্ডিয়াতে আসছিলাম, কী খাওয়া খালি এই খাওয়া খেতে আর ভালো লাগতেছে না, চল তাড়াতাড়ি দেশে যাওয়ার পরে আমি ওরা বলতেছে কয় ওখানে থেকে আর কিছুদিন থেকে আবার আসবো না। আমি কাছে ঠিক আছে ভাই চল। বাংলাদেশে আসলাম, আমার পরে আমি সাথে আপনার সিঙ্গাপুরে আমি হৃদয় নামে আমার প্রতিবেশী একটা ছেলে আছে, ওর মাকে নিয়ে ও 2-3 বছর আগের থেকে সিঙ্গাপুরে করে, ওর মামা ওখানে থাকে, হাবিব মামার মাধ্যমে সিঙ্গাপুরে আমার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শেষ, সব কিছু নেওয়া আছে। সিঙ্গাপুরে গেলাম, সিঙ্গাপুরে ওরা ভালো ট্রিটমেন্টও ইয়াতে, সিঙ্গাপুর ইজ ওয়ান অফ দ্য, আমি NUH হসপিটালে আপনার অ্যাপয়েন্টমেন্ট করার ব্যবস্থা করলাম। NUH হসপিটাল আমাকে যাওয়ার পরে ডাক্তার বলতেছে এই টাইপের রুগীদের এখন আমাকে ভরসা দিল হাইপ্যাক নামে ওয়ার্ল্ডের সবচেয়ে অ্যাডভান্স ট্রিটমেন্ট, যেটা হইলো আমরা গাড়িতে যেভাবে মোবিলে দিয়ে ওয়াশ করি না, সেরকম ইনস্ট্যান্ট ক্যামো আসছে না, পেটের ভিতর ওয়াশ করবে, যেটা আমরা ওয়াশিং বলি। যেমন আপনি একটা গাড়ির ইঞ্জিনটাকে আমরা যেভাবে ওয়াশ করি ঠিক এটা করবে। এটা আপনি একমাত্র সিঙ্গাপুরে হয়, আমেরিকাতে হয়, ইউকেতে হয়, আমাদের এখানে টেকনোলজি হয়। এই টেকনোলজিতে এই টাইপের ক্যান্সার এই টাইপের পেশেন্টদের লাইফ সিঙ্গাপুরের গভর্নমেন্ট ওন হসপিটাল, আপনার সিঙ্গাপুরে পুরো চিকিৎসা ব্যবস্থাটা নিয়ন্ত্রিত হয় সিঙ্গাপুর NUH হসপিটালের মাধ্যমে। সিঙ্গাপুর NUH হসপিটালে বললো আমরা তো লাইফ করতে পারবো না, তো ক্যান্সার ফ্রি করতে পারবো না, এখানে আমি একটা আশার আলো পেলাম, আলোটা এইরকম আমরা লাইফ লং করতে পারবো। যেখানে আমাকে ইন্ডিয়াতে ব্যারিয়ার দিয়ে দিল 5 বছরের, সেখানে বললো যে সিঙ্গাপুরে আমাকে লাইফটা আমরা লং করতে পারবো। আশফাকও খুব খুশি, এতদিন ও শুনছে, ও 5 বছরের কথা শুনে নেয়, কিন্তু বাইরের টাইম ও লুকায় হলো গুগল করে। আজকালকার ছেলেপেলেরা তো ইন্টারনেটে সব ও যখন ওর লাস্ট রিপোর্ট নিয়ে গুগল করলো, তখন আম্মুকে এসে বলতেছে আম্মা এই টাইপের রুগীরা 4-5 বছর বাঁচে, গুগলে দেওয়া আছে, করা আছে, জার্মানি পেপার আছে, আমেরিকান পেপার আছে, বিভিন্ন পেপার। আমাকে এইসব ফালতু কথাবার্তা বাদ দাও, আমি তোমার সিঙ্গাপুরে ট্রিটমেন্ট করার জন্য তো আমার সাথে কথা হয়েছে, সিঙ্গাপুরে এই কথা আমরা আশা পেলাম বাই দিস টাইম। সিঙ্গাপুরে ওর অপারেশনের ডেট অফ ফাইনাল হলো। অপারেশন যখন ফাইনাল করতে গেলাম তখন সিঙ্গাপুরে একটা ঝামেলা ঘটে গেল।
কী হইলো, ওর তার আগে একটা ল্যাপ্রোস্কোপি করে একটা ছোট্ট অপারেশন করা, ওরা পিএসআই লেভেল 5-এর উপরে থাকলে কেমো হাইপেক অপারেশন চাল করবে, নাইলে করবে না। এই নিয়ে সিঙ্গাপুরের 2 ডাক্তারের ভিতরে NUH ডাক্তাররা 2 গ্রুপ হয়ে গেল, বলতেছে ওর 5-এর নিচে আছে, ওর হাইপেক অপারেশন করবো না। আর ওই সার্জেন বলতেছে হাইপেক অপারেশন না করলে ওই রোগীর আমি এত যে আপনার $50,000-60,000 দিয়ে যে অপারেশন করবো, এই অপারেশন মানে নেই। 2 গ্রুপ যখন লেগে গেল, বলতেছে তোমার হসপিটালে তোমার অপারেশন পোস্টপন্ড বলার সাথে সাথে আমার মাথার উপরে দুনিয়াটা ভেঙে ফেললো। আমার বাঁচার কিন্তু মানে শেষ আশাটা, যেটা আমি যেখান থেকে ভাবলাম যে আমার ভাইয়ের লাইফটা, তিনি সবকিছু অন করেন, কিন্তু যে চেষ্টা মানে উসিলা মানে আমার কাছে আর কোনো জায়গা নেই। বলতেছে অপারেশন হবে না, আমাকে বলতেছে অপারেশন হবে না। আমি আমার রেদওয়ান ফারুক, মুসলিম ডক্টর, ওরে বললাম তুই একজন মুসলমান হয়ে আমার এত আশা দিলি তুই এখন বলতেছে অপারেশন হবে না। কই দেখ, কি অপারেশন করে লাভ নাই, যদি হাইপেক অপারেশন না চালাইতে পারি আর এমন কেমন না করতে পারি, ওয়াশ না করতে পারি, এই অপারেশন কোনো মানে হয় না। তো আমি অলরেডি তোর জন্য ব্র্যান্ডন মর্গান, ওয়ার্ল্ডের নাম্বার 1 কোলোরেক্টাল সার্জন, তার সাথে অলরেডি 5 ঘন্টার উপরে তোর এই বিষয় নিয়ে কথা বলছি, যাকে দেখার জন্য এই উপমহাদেশের ডাক্তাররা 2 বছর আগের থেকে কাটে, আপনার কনফারেন্সের টিকিট কাটে যে ব্র্যান্ডন মর্গানের আমরা নিব, মানে ক্লাসে থাকবো। সে ডাক্তারের সাথে অলরেডি কথা বলা শেষ, তোর বলতে হাইপেক অপারেশন ছাড়া এটা লাভ নেই। সিঙ্গাপুর তখন 2 ভাগ হয়ে গেল, এই ডাক্তার গ্রুপ 2টা ভাগ হয়ে গেল। ডাক্তার গ্রুপ যখন 2টা ভাগ হয়ে, আমি বললাম আমি কী করব, আমার দোষ কি, তোরা একটা ডিসিশনে আয়। তখন ওরা বলল, এর ভিতরে আমার ভিতরে হাবিব মামা যে সিঙ্গাপুর আমাকে সবসময় হেল্প করে, আমি হৃদয়ের সাথে কথা বললাম, হাবিব মামার সাথে কথা বললাম। এখানে আরেকজন আঙ্কেলের কথা আমার বলতে হয়, রিয়াদ আঙ্কেলের বাসায় থাকতাম সিঙ্গাপুরে আমি। উনি বললো যে এই ইয়াতে যাও না, সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে একটু খোঁজ নাও। মাউন্ট এলিজাবেথে এশিয়ার 1 নম্বর ডাক্তার বসেন, উনি নাম হলো মালিসা টিউকে আমাকে অলরেডি রেফার করছে। রিয়াদ আঙ্কেলের কথা, মালিসা টিউয়ের আমি অ্যাপয়েন্টমেন্ট করে ফেলছি, কিন্তু এর ভিতরে সিঙ্গাপুর NUH হসপিটাল বলতে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তুমি যাও, মাউন্ট এলিজাবেথে কথা বলো অন্য ডাক্তাররা কী বলে। আমি যেখানেই আমার রুগীটা নিয়ে যাই, প্রথমে মাউন্ট এলিজাবেথে নেওয়ার পরে আমি আশফাক আজিজ বলার পর ওরা হিস্ট্রি লেখা কী জানে সার্চ দিল, আমার রুগীর অপারেশন পোস্টপন্ড হয়েছে। যখন দেখছে NUH আপনার রুগীর পোস্টপন্ড করছে, আর কেউ কোনো আগ্রহ নেই, আমার রুগী বলে যে না তোমাকে NUH যা বলে সেটাই বল। আমি টাকা আমাকে ওয়ার্ল্ডে তোমার এত নাম শুনলাম, তুমি 1 নম্বর কোলোরেক্টাল সার্জন ইন এশিয়া, তুমি অপারেশনটা করো। বলে আমি অপারেশন করতে পারবো না। আমার মনে করেন আবার দুনিয়া ভেঙে যাওয়ার মতো অবস্থা, না কোনো কিছুই আসতেছে না। আমি বারবার ওকে রিকোয়েস্ট করতেছি, তুমি দেখো, তুমি যেটা হোক আমার যদি 5% লাভ হয় তুমি করো, তুমি আমার ভাইয়ের অপারেশনটা করো। অপারেশন করলে ক্যান্সার তো একটু ছোট হবে, তাহলে আবার বড় হইতে সময় লাগবে। আমি জানি 2 থেকে 4, 16 এইভাবে করে হয় ক্যান্সার। তো আমার চিন্তাটা হলো যদি কাটার কারণে যদি আমার কিছুদিন বেশি বাঁচে, আমি যদি আর আমার আশফাককে আর বেশি দিন বাঁচাতে পারি, আমি ওকে রিকোয়েস্ট করতেছি। এর ভিতরে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে আমার অ্যাপয়েন্টমেন্ট হলো, জেনারেল হসপিটালে গেলাম, সব কিছু পেপার দেখলো। এরপর KK হসপিটাল সিঙ্গাপুর, সেখানেও আমি অ্যাপয়েন্টমেন্ট নিলাম, মানে সব জায়গায় কেউ সবাই বলতেছে NUH হসপিটাল তোমাকে যদি ফিরাই দিতে সেখানে আমরা অপারেশন করব না। আমি পরের দিন NUH হসপিটাল আবার গেলাম, যে মনে করেন এক প্রকার এগ্রেসিভনেস আছে, যেটা আমার এতদিন কাইন্ডনেস শো করছি। এবার আমি বলছি আমাকে তোমরা যে এই 6 মাস সিঙ্গাপুরে ঘুরাইলা, আমি এবার সু করব। আমি একজন থেকে শুনলাম সিঙ্গাপুরে সু করলে খুব ভালো তুমি এটা পাবা। তখন তারা আমাকে পুরো একটা সেন্টারে নিয়ে বসলো, ওদের যে মেডিকেল বোর্ড আছে, বোর্ডের রুমে বসে রেদওয়ান ফারুক আসলো, বড় বড় যত ডাক্তার আছে NUH-এর কারণ আপনি একজন ফরেনার যখন যায় বলে সু করবো, তখন সে আমাকে দেখাইলো যে দেখো আমি তোমাকে দেখো আমরা কথা বলছি, মানে সার্জন গ্রুপও একটা দিচ্ছে, কেমো গ্রুপও ওরা ওদের চলে আছে, সব রকম চেষ্টা আমরা করেছি, সব রকম এক্সামিনেশন আমরা করেছি, আসলে কোনো সম্ভাবনা নাই। তাই আমরা সার্জন বলতেছে সার্জন বলতেছে আমার কেমোর মধ্যে, মানে আমার অপারেশনের মধ্যে কেমোর পার্টে ওরা থাকতে হবে, কারণ কি ওরাই একমাত্র কেমো চালানো, মানে হাইপেক অপারেশনে কেমো চালানোর অথরিটি আছে। ওকে, এই অথরিটিটা যদি ওরা না দেয়, ওরা সিগনেচার না করলে আমি অপারেশন করতে পারবো না।
আমি বললাম যে রিওয়ান তুমি কি অপারেশন করলে আশফাকের লাইফ লং হবে? অবভিয়াসলি লাইফ হবে। আমি কই আমাকে এখন সেকেন্ড অপশন বলো আমি কী করতে পারি, এই সিঙ্গাপুর আমাকে কোনো হেল্প করবো না। তখন বললো আমি ব্র্যান্ডন মর্গানের তোমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিতে পারি। বাই দিস টাইম আমি আমার আব্বার ফ্রেন্ড থাকে স্বপন আঙ্কেল আপনার ইউকেতে থাকে, ওনার সাথে আলাপ করলাম এবং ব্র্যান্ডন মর্গানকে একটু খুঁজে বাই করেন, আমার ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট লাগবে। উনি এদিকে হ্যাঁ আমার ইউকেতে হয়ে গেল। ইউকেতে অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমি 2019 সালের জুলাই মাসে আমি ইউকেতে চলে গেলাম। বাই দিস টাইম আশফাকের কোমরে ব্যথা বেড়ে গেল, ওর এত কোমরে ব্যথা প্যাথিলিন ছাড়া ওকে আর নেওয়া যাচ্ছে না। আমি লুকে মানে প্রথমে ইন্ডিয়ার কয়েক দফায় যাওয়া, ফাইনালি সিঙ্গাপুর থেকে আমাকে সবচেয়ে রেপুটেড হসপিটাল ইন সিঙ্গাপুর, সেখান থেকে আমাকে ফিরে ফাইনালি ইউকেতে কি রেজাল্ট আসলো? ইউকেতে আমাকে নিয়ে যাওয়ার পর প্যাথিলিন দিয়ে আমি পুরো প্লেন 16 ঘন্টা জার্নি, আমার প্লেনে আমি প্যাথিলিন দিয়ে ওরে উঠাইলাম। আমার মামা ফয়সাল মামা বললো প্যাথিলিন দিয়ে নিয়ে যা, ব্যথা বাড়ছে। এরপরে ডক্টর FM কামালউদ্দিনের বাংলাদেশে যে ডাক্তারের কাছে আমি তার কাছে কৃতজ্ঞ, আমার এই জার্নিতে যে আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে ডক্টর FM কামালউদ্দিন। স্যারের সাথে কথা বললাম, স্যার বললো আশিক তুমি নিয়ে যাও, এবার প্যাথিলিন দিয়ে হলো নিয়ে যাও। আমি যখন ইউকেতে গেলাম, ইউকেতে আমার স্বপনাঙ্ক আশা দিল ইউকেতে তোমার যত কিছু আছে সব কিছু হবে। ইউকের মানে চিকিৎসা ব্যবস্থা উনি বলার পর আমি আবার গ্রো আপ হচ্ছি যে না আমাকে সিঙ্গাপুর কিছু একটা হবে। আমি সিঙ্গাপুরে আমি ইউকেতে যখন ব্র্যান্ডন মর্গানের সাথে কথা বলি, ব্র্যান্ডন মর্গানের সাথে কথা বলার পরে ব্র্যান্ডন মর্গান যখন তার রিপোর্ট সব কিছু পাওয়ার পরে তার এশিয়ান মানুষ গেলে ডক্টর দয়াল এটাকে রিপ্রেজেন্ট করে, সে আমাকে রিপ্রেজেন্ট করলো। এটা কি ছিল ফিডব্যাক এই ছিল যে ইজ নট পসিবল, অপারেশন পসিবল না। আমি মনে করেন আমার মাথার উপরে সারা দুনিয়া আমার মাথার উপরে সারা দুনিয়া বেড়ে গেল, কারণ ওয়ার্ল্ডের আর কোনো জায়গা বাকি নাই। আমার আমেরিকাতেও দেখা শেষ, জার্মানিও দেখা শেষ, আমি ওয়ার্ল্ডের নাম্বার 1 কোলাটারাল সার্জেন্টের কাছে আসছি, তার উপরে আর কোনো সার্জেন্ট নেই। সে আমাকে বলতেছে এ রোগী অপারেশন হওয়া সম্ভব না, এ রোগী যতদিন বাঁচে কেমো দিয়ে বাঁচবে। তাদের সে যখন আমাকে ফিরাই দিল, এদিকে আমি কাঁদতেছি, জোরে জোরে কাঁদতেছি। আমি ওকে বলতেছি আমার ওই অপারেশন সাকসেসফুল হোক আর না হোক তুমি অপারেশন করো, যদি কিছুটা বেটার রেজাল্ট উপর আল্লাহ আমার জন্য লেখে রাখে, আমার ভাইয়ের জন্য লেখে রাখে। এদিকে আশফাক আমার বুঝাচ্ছে যে ভাই হবে না, ও আশফাক খুব স্ট্রিক হয়ে গেছে। মানে আপনি যখন শুনবেন আপনি মৃত্যুর একটার পর একটা, কারণ কি গুগল করার কারণে আপনি জানতে পারবেন আপনি স্টেজটা কী আছে না আছে। ও যখন জানতেছে যে এটা হবে না, ওকে যখন তার আগে আমি ওকে কোনদিন কাঁদতে দেখি নেই। যে একটা মানুষ না কান্না করে যে আমার হয়ে যাচ্ছে, আমি বাঁচবো না বা ও আমার সামনে কাঁদলো না 2019 মানে ইংল্যান্ডে আমি অনর্গল কাঁদতেছি। আমি তো পা ধরাটা খালি বাকি রাখছি, অপারেশন করো। আমার বাবার সাথে, আমার বাবা 68 ইয়ার্স ওল্ড, সে আমার সাথে, সে চুপ হয়ে গেছে। আমি এদিকে কাঁদতেছি, তাকে বলতেছি আমার যা কিছু আছে আমি উপর ভরসা করে অপারেশনটা করতে চাই, তুমি হাইপ্যাক অপারেশনটা করো, যদি কিছুদিন লাইফ হয়। তখন বুঝালো যে অপারেশনটা করতে গেলে হতে পারে যে টেবিলে মারা যেতে পারে, এরকম যখন বললো তখন আমরা সুন্দর চলে আসার পরে ইউকে থেকে আমরা ব্যাক করে বাংলাদেশে আসি, আবার ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে আবার সেই যথারীতি কেমো স্টার্ট হলো 2020 সালের জানুয়ারি। প্রথম আমি প্রতিদিন গড়ে 2 থেকে 3 ক্যান্সার রোগীদের বিভিন্ন রিপোর্ট দেখাশোনা করি। বিভিন্ন জনের এই 2017, 18, 19 সালে বিভিন্ন জনে আমার পরিচিত যারা একজন করে মারা যাচ্ছে, বিভিন্ন নিউজ। এমন নিউজ আমার যে গ্রুপ আছে ক্যান্সার নেটওয়ার্ক বাংলাদেশ, আমি ওটা অ্যাডমিন, আমাদের গ্রুপে বিভিন্ন রকম নিউজ হয়। আমি কী করলাম, ওকে ওখান থেকে মেম্বার হিসেবে ছড়াই দিলাম, ব্লক করে দিলাম। ও বলতেছে তুমি আমাকে এখানে ব্লক ছড়াই দিলা, কারণ যত রকম মৃত্যুর সংবাদ আছে আমার আশেপাশে যারা ছিল মৃত্যুর বাড়তেছিল। যেই সব সমস্যা মৃত্যুর আগে হইতে থাকে এগুলো আশফাকের 2020 সালে জানুয়ারি থেকে স্টার্ট হলো। ওর আটকে পেটের ব্যথা স্টার্ট হলো, পেটের পায়খানা রাস্তা দিয়ে পায়খানা আটকায় গেছে, পায়খানা হচ্ছে না একদিন ধরে। আমি ল্যাবেটে ভর্তি করা হলো, আমাকে ডাক্তার FM কামালউদ্দিন স্যার দেখার পরে বললো আছে কমপ্লিকেটেড স্টার্ট। এখন কমপ্লিকেটেড স্টার্ট, এখন সম্পূর্ণ উপর আল্লাহর হাতে। আমি তো বুঝতেছি আমার যে জার্নির একটা
কমপ্লিকেশন আসা স্টার্ট হলো, এর মাধ্যমে আপনি স্টার্ট হলো। বাই দিস টাইম আমি পরের দিনেই ফ্লাই করে আবার ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে যে ডাক্তাররা বললাম যে এই সমস্যা, ওরা দেখতেছে যে বাইপাস লাইন বাই করে দেওয়া যায় নাকি, কষ্ট জানে না হয়, এই কারণে বাইপাস লাইন ক্যান্সারটা এমন ছড়াই গেছে যে বাইপাস লাইনও আর বাই করা যাবে না। বাইপাস মানে ওকে কোনোভাবেই ইয়াতে নেওয়া যাবে না, ওকে আর কোনোভাবেই মানে ওটিতে নেওয়া যাবে না। ওটি ব্যতীত যাহা আসলে সব করা যাবে। আপনি যখন বুঝবেন যে আপনার হাতে অপশন আছে, আপনি এটা না হলে এই কেমন জেনারেশন আছে, কোনো জেনারেশনে কেমন আর কাজ করতেছে না। আমাকে ঘোষণা দিয়ে দিচ্ছে যে আমি যে 13 লক্ষ টাকা করে কেমন দিতাম এক একটা, সেগুলো একটাও কাজ করতেছে না। সেগুলো তো তারপর মাঝখানে ওরাল কেমন স্টার্ট করছে, সেটাও কাজ করতেছে। এখন আমাকে বলতেছে যে তুই আমার যে তোর 13 লক্ষ টাকা দামের যে কেমন দিতি এক একটা, ওইটাতে আবার ব্যাক কর, ওইটা দিয়ে দিলে 5% কাজ হইতেও পারে, না হইতে পারে। আমাদের যখন চিকিৎসা ব্যবস্থা কাজ করবে না, তখন আমরা পুরানা কেমোগুলোতে ব্যাক আসি, দেখি যে উলট পালট করে কোনো কাজ হয় নাকি। মানে আপনার সামনে দুনিয়ার সকল রাস্তাগুলো একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে আপনার সামনে আর কোনো রাস্তা নাই যে আপনি যে একটা অবলম্বন করে দাঁড়িয়ে থাকবেন যে আপনি এটা দিয়ে ভালো দেখবেন, দেখবেন না। বাই দিস টাইম লকডাউন আমরা যে বলি, কোভিড-19 স্টার্ট মার্চের 22 তারিখ থেকে সব কিছু বন্ধ। গত বছর ইনফ্যাক্ট ওই সময় আমিও তখন দিল্লিতে ট্রিটমেন্ট করাচ্ছি। আমাকে 2018 সালে মানে 2020 সালে 18 মার্চ এক প্রকার ইন্ডিয়ান ডাক্তাররা জোর করে টিকিট কেটে দিছে তাদের দিয়ে, মানে ব্যাংক কার্ড দিয়ে, না তুই থাকিস না। তারা তো অবস্থাটা বুঝে ফেলতেছে যে হ্যাঁ নাহলে পরে দেশে নিয়ে যেতে পারবে না, এমন ঝামেলা হবে, হবে, তুই কোভিড আরম্ভ হয়ে যাচ্ছে, তুই চলে যা। ওরা আমাকে ওদের কার্ড দিয়ে কেটে দিচ্ছে। আমি এর ভিতরে আম্মা জিজ্ঞেস করে যে কি, আমি বলতে আমি যে কাঁদবো, আমি যে কি বলবো, আমি আমার যে কোনো শেয়ার করতাম রাকিব ভাইয়ের সাথে, বা পারভেজ ভাইয়ের থেকে, মানে পারভেজ ভাই, ডক্টর পারভেজ আমাকে এভাবে করে হেল্প করতো যে উনি আমাকে ফর লাইনিং, মানে যেটা হবে সেটা আগেই বলে দিত। সে অনুযায়ী আমি একদম শেষের দিকে আমি চলে আসি, ফাইনালি দেশে ফিরে আসার পরে চলে যাওয়া একটা পর একটা কমপ্লিকেশন বাড়তে থাকে। মার্চ এপ্রিল মে মাসের 28 তারিখ আশফাক প্রায় সেন্সলেস। ওকে কোভিড-19 টেস্ট করলে ওর হাসপাতালে ভর্তি করবে না, হলে করবে না, তখন সিচুয়েশনেই ওই দিন প্রায় সেন্সলেস অবস্থার ভিতরে আমি ইসলামী ব্যাংক হসপিটালে ওকে নিয়ে ভর্তি করলাম। ভর্তি করানোর পরে বলতেছে ইউরিন পাস হচ্ছে না। ইউরিন পাস না হওয়া মানে আমি জানি এই রুগীটা আর 2 মাস বাঁচবে, কারণ আমি তো প্রতিদিন 2-4-5 জনের রিপোর্ট পড়ে প্রতিদিন আমি বিভিন্ন রকম সমস্যা শুনি। আপনি যখন শুনতে থাকবেন, কারণ আমার সাথে প্রতিদিন 2 জন করে হইলে মাসে 60 জনের রিপোর্ট শুনেন, কার বাবার কী সমস্যা, কার মার কী সমস্যা বাড়তেছে, কী করতেছে। আমি দেখতেছি মৃত্যুর আগে যে রুগীদের যে সমস্যাগুলো আরম্ভ হয়ে যায়, আমার আশপাশে ইউরিনারি সিস্টেম পুরো ব্লক ক্যান্সারে। দ্যাট মিনস আপনার কাছে দুনিয়াটা ছোট হয়ে আসতেছে, আপনি আর কিছুই করতে পারবেন না। আপনার যত কিছু থাকুক, চা থাকুক, টাকা পয়সা, অর্থ সম্পদ, কোনো কিছুই কাজে আসবে না। দিনকে দিন যত সময় আসতেছে কমপ্লিকেটেড স্টার্ট হয়ে গেছে। ওই ইউরিনারিতে ইউরিন পাস হচ্ছে না, বাইপাস লাইন থেকে করতে হবে, কিডনির এই পিছন সাইড থেকে বাইপাস লাইন আরম্ভ করতে হবে। বাইপাস লাইনের সাথে ডায়ালাইসিস স্টার্ট হয়ে গেছে আমার আশপাশে। ডায়ালাইসিস স্টার্ট মানে সর্বোচ্চ এই পেশেন্টগুলো 2 মাস বাঁচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হায়াত কাউকে কিছু বলে না, কিন্তু বাই দিস টাইম আমি পুরানো রুগীগুলোকে দেখতে দেখতে আমার পার্সোনাল অভিজ্ঞতার থেকে আমার দিকে আমি ডক্টর রফিক ভাইয়ের সাথে আলাপ করি। রফিক চৌত্রিশ সময় বিসিএসের একজন বিশেষ করে ডাক্তার, ওনার সাথে আলাপ করি। পারভেজ ভাইয়ের সাথে আলাপ করি, ভাইয়া এখান থেকে কি ব্যাক আসা সম্ভব না, ওর কি ডায়ালাইসিস বন্ধ হয়ে ইউরিন লাইন, সবাই আমাকে বলে আল্লাহ জানে, সব কিছু আল্লাহর উপরে। ভাই আমি আমার
আল্লাহকে ডাকা, হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, এলোপ্যাথিক ট্রিটমেন্ট, সব ট্রিটমেন্ট স্টার্ট করলাম। এলোপ্যাথিক যখন বন্ধ করে দিলাম, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক সব ধরনের ট্রিটমেন্ট স্টার্ট করলাম। কিন্তু আমি তো জানি যে আমার এই ইউরিনারি সিস্টেম বন্ধ, মানে অপশন একটার পর একটা বন্ধ হয়ে যাওয়া। এমন 1 মাস রাখার পরে মে মাসের লাস্টে আশফাককে নিয়ে আসি, আবার বাসায় নিয়ে আসছি। বাসায় নিয়ে আসার পর জুনের 1-2 তারিখে আশফাককে বাসায় নিয়ে আসলাম। অনেক দিন 1 মাসের উপরে হাসপাতাল ডাকার কারণে আশফাক বলতেছে আমার হাসপাতাল ভালো লাগে না। বাই দিস টাইম কেমো ডাক্তার, আমার যে কেমো ডাক্তার ডক্টর FM কামালউদ্দিন বললো, আছিক কেমো দেওয়াতে কোনো লাভ হচ্ছে না, এভাবেই থাকুক। আগে তুমি ওর ইউরিনারি সিস্টেমটা কিছু গ্রো আপ হয় নাকি, কিডনি যে ফাংশন কাজ করতেছে না, কিন্তু ফাংশন চালাবো হয় নাকি, এটা নিয়ে আমি তারপর ওনারা বাদ দিলাম। উনি আমাকে খুব ভালো গাইডেন্স, যেটা প্রপার ট্রিটমেন্ট সেটা। এর বাই দিস টাইম 2 তারিখ মে মাসের লাস্টে, জুন মাস পুরোটা ও হসপিটাল, জুলাই মাসের 2 তারিখ। 3 তারিখে আবার ইউরিনের যে পিছন দিকে লাইন হয়, এটা পিছন দিকে এভাবে করে আমরা যেভাবে শুয়ে থাকতাম, ও শুতে পারতো না। ও গত লাস্ট 6 মারা যাওয়ার, ও অসুস্থ হওয়ার পর লাস্ট 6 মাস ও আপনার মানে ঘুমাইতে পারতো না। আমরা স্বাভাবিকভাবে বিছনায় হেলান দিয়ে ঘুমাইতাম না, ও বসে ঘুমাতো। এটা যে কত বড় মানবিক শাস্তি একটা মানুষের, এর থেকে আর কোনো শাস্তি হইতে পারে না। আপনি বসে ঘুমাবেন, আপনি শুয়ে ঘুমাতে পারবেন না, আপনার সামনে বিছনা থাকবে, আপনার সামনে আপনি ঘুমানোর জন্য চটপট করবেন। আপনি বসে ঘুমাইতে হবে, ব্যথায়, পিঠের ব্যথায়, শরীরের ব্যথায় আপনি ঘুমাতে পারবেন না। আপনার সব কিছু আছে, আপনি মরফিন নিচ্ছেন, আপনি এত ওষুধ নিচ্ছেন, সব নিচ্ছেন, কোনো কিছুই ব্যথায় কাজ করবে না। আপনি বসে ঘুমাইতে হবে। আপনি শুলেই ব্যথা করে, শুতেই পারে না। চেষ্টা করতাম ভাইয়া একটু এই মরফিন খাওয়া, প্যাথেডিন দিয়ে, যে ভাই একটু শোয়া যায় নাকি, দেখ ভাইয়া শোয়া যায় না ভাইয়া, ব্যথা করে খুব। এই বসে থাকতে একদম মরফিনের লাগিতে যতটুকু বসে ঘুমাইতে পারে। জুলাইয়ের 5 তারিখ 5 তারিখ রাত বেলা, আমি রাতের বেলা সারা রাত ডিউটি দিতাম, মানে ওর পাশে থাকতাম। আম্মা হলো ভোরবেলা সকালবেলার থেকে থাকতো। আমি রাত জাগার অভ্যাস কারণে আম্মার বললাম যে আমরা সবাই জায়গায় অসুস্থ হয়ে যাব, আমি রাতের বেলা ডিউটি। 5 তারিখ রাতে ও আর আমি হঠাৎ আমাদের পারিবারিক গল্প করা স্টার্ট করলো। এমন সারা রাত গল্প করতেছি। পারিবারিক গল্প কি করব, আমরা সিঙ্গাপুরে 2 ভাই মিলে চিন্তা করেছি, ঠিক আছে আমরা আমাদের সেকেন্ড সিটি, কারণ কি তোমার ট্রিটমেন্টও খুব ভালো হবে, আমরা কানাডাতে সেটেল হয়ে যাবো। কানাডাতে এই টাইপের রুগীরা খুব ভালো হয়। কয় না সিঙ্গাপুরে সেটেল হবো না, সিঙ্গাপুর কাছাকাছি, যখন মন চাইবে তখন দেখে আসবো। আচ্ছা আমি ভাই সুস্থ হলে সব করবো, কোনো কিছুই আসবাক, কোনো সমস্যা নাই, আমরা করব। 5 তারিখ ফজরের নামাজ, ওরে আমি বললাম ভাই চল ফজরের নামাজ পড়ি। আমি আমার রোজা রাখার জন্য আমি 2018 সালের ওর অসুস্থ হওয়ার পর থেকে প্রতিদিনই রোজা রাখি। প্রতিদিন রোজা রাখি। 2000 থেকে কত পর্যন্ত? 2018 সাল থেকে ও যেদিন 20 সাল টানা আমি প্রতিদিন রোজা রাখি। যেদিন রোজা রাখা হারাম সেদিন বাদে আমি প্রতিদিন রোজা রাখতেন। জি, আমি প্রতিদিন রোজা রাখতাম। যেদিন থেকে রাখতে বলছে ভালো হওয়া সম্ভব না, আমি আমার সর্বোচ্চ দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে চেষ্টা করছি জানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরে শান্তি দেয়, ওকে রোজা রাখতাম। যে আল্লাহ একটা না একটা শুনছি যে আল্লাহ যে কোনো একটা উসিলায় মানুষকে মাফ করে। আপনি বলছিলেন ফজরের সময় হঠাৎ নামাজটা পড়লো। নামাজ পড়ার পর ও চিল্লাচিল্লি স্টার্ট করলো, ভাইয়া আমার খুব ব্যথা। আমি কি বললাম ফজর হয়ে গেছে, আম্মারা বললাম যে দাও গ্যাসের ইন্ডাকশন দাও। ইন্ডাকশন আমি পুশ করতাম, আমি ইন্ডাকশন পুশ দেওয়া বললাম। ও বলছে ভাইয়া ব্যথা কমতেছে না। আমি ব্যথা কমে যাবে, মরফিন খা। সারা জায়গার পর আপনি কিন্তু ভালো লাগে না, আপনি আরও জায়গায় থাকবেন। আমি একটু ঘুমাইতে গেলাম, আম্মা তুমি পাশে থাকো। 7:30 8টার দিকে আম্মা ডাইকা উঠাইলো, আশফাক ব্যথার ঠালায় কাঁদতেছে, লিটারালি কাঁদতেছে। আমি যখন রুমে প্রবেশ করলাম, আশফাক আমাকে বলতেছে ভাইরে তুই যদি আজকে অপারেশন না করাস আমারে, আমি মনে হয় বাঁচবো না।
বাইরে আমার মাথায় আমার প্রতিটা দিন প্রতিটা রাত আমি যখন ওর কথা মনে করি আমার এই লাইনটাই মনে হয়, বলে যে ভাই আজকে যদি তুই আমার অপারেশন না করাস আমি বাঁচবো না, আজকে যদি তুই আমাকে অপারেশন না করাস আমি বাঁচবো না। আমি বললাম এইসব ফাউল কথাবার্তা ছাড়, এমন ব্যথা একটা হয় তুই মরফিনটা খা, আমি বাই দিস টাইম সার্জেন্টের সাথে কথা বলি কোনো জায়গায় অপারেশন। আমি পারভেজ ভাইয়ের ফোন দিলাম, ভাই আপনার তো সার্জেন্ট একজনের সাথে কথা বলছিলেন, দেখেন এমন ব্যথা যাইতেছে না। উনি বলতেছে যে আশিক আমি কথা বলতেছি, এমন অনেকেই বলতেছে কথা বলতেছে, ওনারা তো বুঝতেছে অবস্থা খুব খারাপের দিকে যাচ্ছে। বাই দিস টাইম 11টার সময় ও দেখি এমন ইয়ার মধ্যে ওর শরীরে কোনো রকম বল নাই, ও কোনো রকম বল, ওর এমন ব্যথা স্টার্ট হয়েছে, ও কাঁদতেছে ব্যাটার ঠেলায়। আমি আমার মা আমার বোন ওর পা চিপতেছে, আমার বোন আমার মা পাশে বসা, আমি বসা ভাইয়া 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 বলতেছি, ইয়া করতেছি। 11:30 ওর প্রচুর ব্যথা, ওর ব্যথা এখন গাড়ির জন্য, গাড়ি কই পাবো, লকডাউন, সম্পূর্ণ দেশ লকডাউন, তখন পিক আওয়ার অফ লকডাউন চলতেছে, আমি গাড়ি কই পাবো। আমি 999 ফোন দিলাম, আশফাক পুরো প্রায় সেন্সলেসের মতো। একবার সেন্সলেস হয়ে যাওয়ার পরে আমি ফোন দিছি, ও কাজ করতেছে না, ডাক্তারও কেউ ধরতেছে না। আমি 999 ওর সেন্সলেস দেখে আম্মু বলছে ও সেন্সলেস হয়ে গেছে। আমি 999 ফোন দিয়ে বললাম আমার একটা অ্যাম্বুলেন্স লাগবে, অ্যাম্বুলেন্স আমাকে ব্যবস্থা করে দিল না। আমি আশফাক, আমি যখনই বলতেছি ওর আশফাক ডাকতেছি, ও যখন কোনো সাড়া দেয় না তখন আমি বলতেছি আশফাক, আমি ওর এভাবে থাপ্পড় দিয়েছি ওর ইয়ার মধ্যে, চেহারার ভিতরে, আশফাক 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 আশফাক। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলো। আমি কই তোমার ভার্সিটির টাকাকে আমি জমা দিব, ওর একটা লাস্ট মানে 3 ক্রেডিট বাকি পরীক্ষা, ও তোমার ভার্সিটির টাকা জমা দিব, কই তুমি এখনও দাও নাই? ও আমি বললাম, আমি বুঝলাম যে ও সেন্স আছে, আমি যেটা ভাবছিলাম যে অসুস্থ হয়ে গেছে না। বাই দিস টাইম আমি অ্যাম্বুলেন্সটা রেখে উঠে ওকে স্টেশনে নিয়ে যাব। ওর আর কোনো রকম আমি আম্মা আমার গার্ড আর হইলো ইয়ারা সবাই মিলে চাচ্ছি ওকে উঠাইতে, ওকে আমরা কোনোভাবে দাঁড়া করাইতে পারতেছি না। ওর যে লুঙ্গিটা চেঞ্জ করাবো এই কোনোভাবে মানে ওর বডি আর দাঁড়াচ্ছে না, ওর বডি কোনোভাবেই দাঁড়াচ্ছে না। কোনো রকম আমরা অ্যাম্বুলেন্সে উঠাইলাম, আমি অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছি, আমি আশফাক আশফাক ডাকতেছি, আশফাক 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 ভাইয়া আশফাক 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 আশফাক। আমি আমার বাসা কাছে ইসলামী ব্যাংক হসপিটাল, আমি ওখানে নিয়ে গেলাম, নেওয়ার পরে ইমার্জেন্সিতে ঢুকাইলাম। ইমার্জেন্সিতে ঢুকানোর পর ইমার্জেন্সিতে কোনো পরে পালস মিটার যখন ওরা লাগাইলো, আমি দেখি পালসের রিডিং দেয় না, পালসের রিডিং দেয় না, পালসের রিডিং কোনো রিডিং আসতেছে না। 1 মিনিট আমার পালসের রিডিং দেয় না, পালসের রিডিং দেয় না বলে আমার তো আর কোনো কিছু বুঝার বাকি নাই, আমার আশফাক না। আমি বল কোনো রিডিং দেয় না, একটু ডাক্তার ধরে আসছে, আমাকে বলেন চড়েন চড়েন চড়েন, আপনি চড়েন আমরা দেখি। আমি বলি আপনারা আমার সামনেই করেন, যা করেন আমার সামনে করেন, আমি দেখি আমার আশফাকের পালস রিডিং আসতেছে না। আমি আমার বোঝা শেষ, আমার ইচিদি লাগবে না, কোনো কিছু লাগবে না, আমার আশফাক নাই, আমার আশফাক নাই। ডাক্তার ওভাসি হওয়ার জন্য, ওভাসি হওয়ার জন্য, ওভাসি হওয়ার জন্য ইচিদি করলো, ইচিদি করলো। আল্লাহ রাব্বুল আলামিন আশফাককে শহীদানের মর্যাদা দান করুন। ইসিদি পুরা সোজা ফ্ল্যাট, সোজা ফ্ল্যাট, আমার আশফাক, আমার আশফাক, আমার আশফাক নাই, আমার আশফাক নাই, আমার আর বোঝা, আমার ইসিদির আগে আমার আশফাক নাই। 12টা 5 বাজে আমি দেখি আমার আশফাক নাই, আমি আমার মারে কি বলবো, আমার আশফাক নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা আশফাক শহীদানের মর্যাদা পাক, এবং বিশ্বাস করুন এই ছেলেটির যে প্রচেষ্টা
পৃথিবীতে সম্ভাব্য অসম্ভাব্য সব রকম প্রচেষ্টা এই আশিক ভাই হিসেবে করেছে। আর্থিক সক্ষমতার চাইতে ইন্ডিয়াতে ফ্রিকুয়েন্টলি আশফাককে নিয়ে যাওয়া, সিঙ্গাপুরে নিয়ে যাওয়া, ইউকেতে নিয়ে যাওয়া, সমস্ত ইউরোপ আমেরিকার সমস্ত বড় বড় ডক্টরের সাথে কনসালটেশন করা, তার ক্ষমতায় থাকুক অথবা না থাকুক সর্বোচ্চ প্রচেষ্টায় ছেলেটি করেছে। কিন্তু বারবার একবারে এই কথাটা সে বলতেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে চেষ্টা করে, সাহায্য করে। এবং সেই কারণে টানা 2 বছর প্রতিদিন তার ছোট ভাইকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজা রেখে প্রার্থনা করেছে। টানা 2 বছর রোজা থেকেছে যে আল্লাহ আমার ছোট ভাইটাকে বাঁচায় দাও। একদিকে স্রষ্টার কাছে প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, অন্যদিকে এভাবে প্রচেষ্টা। বাংলাদেশ দেশের বাইরে বিশ্বের কোনো কর্নার বাকি রাখেনি তার ছোট ভাইকে বাঁচিয়ে ফেরানোর জন্য। আর আজ যেভাবে আস্ফালন করতেছে, যেভাবে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, যেভাবে কান্নাকাটি করতেছে, বুক ভরে যাচ্ছে, যে এরকম ভাই পৃথিবীতে মনে হয় অনেক বেশি দেখা হয় না আজকের পৃথিবীতে। আজ যখন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক বিভিন্ন মিডিয়ামগুলোতে ভাই ভাইয়ের শত্রু হচ্ছে, একজন আরেকজনের গলায় ছুরি চালাইতেও দ্বিধাবোধ করতেছে না, ঠিক সেরকম এরকম একটা ভালো ভাই, এরকম একটা মহৎ ভাই, এরকম জান পাগল করা, কলিজা ছিঁড়ে ফেলা এরকম ভাইও যে পৃথিবীতে আছে, এটা দেখানোর জন্য, এটা রিপ্রেজেন্ট করার জন্যই আজকে আশিককে নিয়ে এসেছিলাম। আমিও আপনি অনেকেই কিন্তু আমাদের কপাল হয়নি এমন ভাইয়ের দেখা পাওয়া। এ ভাই বহু জনমের পুণ্য করলে এমন ভাইয়ের দেখা মানুষ পায়। আর আমরা এই ভালোবাসার বাংলাদেশ থেকে এই আহ্বানই জানাই যে পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, ভাই বোন, স্বামী স্ত্রী, বাবা মা এর চাইতে ইম্পর্টেন্ট কিছু নাই। দেখুন, একটা মানুষের জীবনের মধ্যে, তার ছোট ভাইয়ের জীবনের মধ্যে পুরো জীবনটাকে ভরে দিয়ে একেবারে কাঙ্গাল হয়ে গেছে। এবং সে তার ব্যক্তি জীবনে, আমি যতটুকু শুনলাম, যে ব্যক্তি জীবনে তার জীবনকে সফল করার জন্য, তার জীবনটাকে সাজানোর জন্য যা উদ্যোগ গ্রহণ করা উচিত তা কিছুই করেনি, সবকিছু ঢেলে দিয়েছে ছোট ভাইয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, এ ধরনের ভাই, পারিবারিক এ ধরনের বন্ধন আরো বেশি বেশি করে ফিরে আসুক আমাদের কাছে। আশফাকের জন্য অনেক দোয়া। মাবুদরে, এত ছোট একটা বাচ্চা ছেলে, এত অল্প বয়সে এত কষ্ট নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, ছেলেটি ঘুমোতে পর্যন্ত পারতো না, বসে বসে ঘুমাতে হতো, এত কষ্ট বুকে নিয়ে চলে গেছে পৃথিবীর ওই পারে। তাকে তুমি শহীদানের মর্যাদা দান করো, এবং সেই সাথে এই ভাই, এই আশিক আমাদের জন্য আইডল হয়ে থাকুক। আইডল আমাদের এমন কোনো মানুষজন না হোক যাদের জীবন পাপিষ্ঠে ভরা, যাদের জীবন অভিশপ্ত। আইডল হোক এমন মানুষ, যে মানুষগুলোকে সামনে রেখে আমরা আমাদের পারিবারিক বন্ধনের অভিশাপ থেকে বের হব। আমরা পারিবারিক বন্ধনের এই আবারও ভালো দিকগুলোকে সামনের দিকে নিয়ে আসবো। সবার জন্য অনেক দোয়া। এই দীর্ঘ নিঃশ্বাসে কান্না আমাকে বহুদিন জাগিয়ে রাখবে, বহুদিন কষ্ট আমার এই মনের মধ্যে অনুরণিত হবে। বাট গর্বের সাথে আমি শেয়ার করব, মন থেকে এই আশীর্বাদ সবসময় আসবে যে এরকম একটা পুণ্যত্তা, এরকম একটা ভালো ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল। সবাই অনেক ভালো থাকুন, সকলের জন্য অনেক দোয়া। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে। ভালোবাসার বাংলাদেশ।